আচ্ছা, আমাদের যে রুটিনটা আছে, হ্যাঁ? সেই রুটিনটাতে আপনারা হয়তোবা দেখেছেন পিএসটি এবং হচ্ছে কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস। এই দুটো সাবজেক্ট হচ্ছে রাতের বেলা টাইম দেওয়া আছে আরকি, ঠিক আছে? তো এখন আমরা পিএসটিটা হচ্ছে যেদিন আমরা হচ্ছে এফএম থাকবে, যেদিন এফএম থাকবে সেদিন রাত ৯টা বাজে পিএসটিটাকে আমরা নিচ্ছি বা বিএসটিটা হবে। আর কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিসটা হচ্ছে যেদিন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং আছে ওই দিন ওই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং এর পরিবর্তে কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিসটা হবে রাত ৯টায়। তার মানে বিএসটি হবে আজকে যেহেতু রাতের 11টায় বিএসটি ছিল, বাট আজকে শনিবারে ৯টা বাজে হচ্ছে ফার হওয়ার কথা ছিল, বাট তাও রাতের 11টাতে বিএসটি থাকার কারণে আজকে আমরা রাতের ৯টাতে এখানে বিএসটিটা অ্যারেঞ্জ করেছি। বাট নেক্সট ডে থেকে হচ্ছে তাহলে আমরা কখন হবে, যেদিন এফএম আছে, এফএম মানে হচ্ছে রবিবার আর মঙ্গলবার। তার মানে হচ্ছে আজকে তো হচ্ছে শনিবার বিএসটি হচ্ছে, তাই না? কালকে তো রবিবার, কালকে থেকে আমাদের রুটিন অনুসারে কখন কখন হবে তাহলে? আমরা কি তাহলে বুঝতে পেরেছি বিষয়টা? আমাদের তাহলে হচ্ছে, আমার সাথে একটু কথা বলুন, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি দাদা, শোনা যাচ্ছে। কথাটা অনেক স্লোলি শোনা যাচ্ছে। আপনারা অমলাক শোনা জসিম যাচ্ছে। ভাইয়ার, হ্যাঁ আচ্ছা, সাইদ জুনিয়র ভাইয়া শোনা যাচ্ছে। তো ভাইয়া আমাদের তাহলে হচ্ছে বিএসটি ক্লাস কোন দিন হচ্ছে? রবিবার আর মঙ্গলবার রাত ৯টায়। ঠিক আছে, বিএসটি হচ্ছে আমাদের রবিবার আর মঙ্গলবার রাত ৯টায়। আর আজকে শনিবারে যেহেতু আমাদের বিএসটিটা রাতের 11টায় ছিল, তো দ্যাটস ওয়াই আমরা যেহেতু ওই রুটিনটা এখনো দিই নাই, দ্যাটস ওয়াই আজকেও আমরা বিএসটিটা রাখতেছি। তার মানে কালকেও আমাদের বিএসটিটা হচ্ছে অ্যাজ পার রুটিন। ঠিক আছে, এবং কালকে থেকে রবি আর হচ্ছে মঙ্গল রাত ৯টায় বিএসটি। ওকে? হ্যালো? হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। এবার আসুন, আমাদের লাস্ট যে সেশনটা ছিল সেখানে আমরা চ্যাপ্টার 3 পর্যন্ত গিয়েছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 4টা শেষ করব, যদি পসিবল হয় চ্যাপ্টার 5ও শেষ করব। আর একটা কথা আমরা এবারে প্রথমেই বলেছিলাম যে লাস্ট সেশনে যে বিজনেস স্ট্র্যাটেজি এন্ড টেকনোলজি প্রশ্নটা ছিল সেখানে অনেক বড় লেন্দি প্রশ্ন ছিল, এবং ধরুন এখানে দুই ধরনের ব্যক্তিবর্গরা ভালো করবে আর এক ধরনের ব্যক্তিবর্গরা খারাপ করবে। তো কারা গতবারের সেশনে ভালো করার কথা? ফার্স্ট অফ অল যাদের হাতের লেখা অনেক ফাস্ট, যাদের রিডিং স্পিড অনেক ফাস্ট, যাদের কনসেপ্ট সম্পর্কে অনেক ধারণা আছে, যে কনসেপ্ট বুঝে লিখতে পারে, তার জন্য গতবারের পরীক্ষাটা বেস্ট ছিল। সে যদি একটা ন্যূনতম প্রিপারেশন নিয়েও জাস্ট কনসেপ্টের উপর ভিত্তি করে, রিডিং স্পিডের উপর এবং রাইটিং স্পিডের উপর ভিত্তি করে পরীক্ষার হলে যেত, সেই গত সেশনে পাস করে ফেলতো। কিন্তু কারো যদি হাতের লেখা খারাপ হয় বা রিডিং স্পিড একটু কম্পারেটিভলি স্লো হয় বা প্রশ্ন বুঝতে সময় লাগে, তাহলে গত সেশনে তাদের জন্য একটু ক্রিটিক্যাল ছিল। আর এই সেশন কাদের জন্য বেটার? এই সেশনের প্রশ্ন গতবারের মতো 7 পৃষ্ঠার হবে না। এই সেশনের প্রশ্ন হবে, আমি প্রশ্ন কেমন হবে সেটাও বলে দিচ্ছি, হ্যাঁ। আমরা গত সেশনে বলেছিলাম যে এই সেশনের প্রশ্ন হচ্ছে, গত সেশনে যদিও বিএসটিটা আমি দেখি নাই, গতবারের আগের বার আমি দেখছিলাম। তো গত সেশনে বিএসটিতে আমাদের মাত্র 4 জন থাকার কারণে এই সেশন আবার আমি দেখতেছি। তো এখন যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের এই সেশনে হচ্ছে ম্যাথ থেকে, মানে যেটা আমার অ্যানালাইসিস বলতেছে, ম্যাথ থেকে অন্তত 20 নাম্বারের প্রশ্ন আসবে, অন্তত 20 নাম্বারের। এর মধ্যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তারপর হচ্ছে ধরেন কস্ট ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তারপর হচ্ছে এগুলো থাকবে। এরপর হচ্ছে এগুলো থাকতে পারে, দেন হচ্ছে আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, দ্যাট মিনস আপনারা পরে তো বুঝবেনই যে এগুলো আছে নাকি নেই। এরপর হচ্ছে আপনার মার্জিন মার্কআপের কিছু টুকটাক জিনিসপত্র থাকতে পারে। এছাড়াও আপনার দেখা গেছে আম, আপনার ওই যে স্ট্র্যাটেজিতে আমরা কিছু মিডিয়ান মুড পড়ছিলাম না? এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি না বলতে গেলে, হ্যাঁ। ওইখানে হচ্ছে আপনার আমাদের কি ছিল, ধরেন মিন মিডিয়ান মুড এই সকল জিনিসপত্রগুলা থেকে প্রশ্ন থাকতে পারে, অ্যাজ ওয়েল এজ রিথম এর কিছু জিনিস থাকবে। আর আমাদের এখানে আমরা যারা অধিকাংশ হচ্ছে ডিএসটি পরীক্ষা দেওয়া হয়েছে, তাদের মধ্যে আমি জাস্ট একটু একটা বিষয় জানতে চাচ্ছি, আপনারা কারা কারা পুরা ম্যানুয়ালটা একবার ক্যাপচার করছেন? হাত তোলেন তো। জি দাদা, আমার মোটামুটি এরিয়া ঘোরা আছে, বাট ওইভাবে কনসেপচুয়ালি হয়তো ডেভেলপ না, বাট পুরো এরিয়ার সম্পর্কে একটুখানি ধারণা আছে। আচ্ছা, আপনারা তো এটা জানেন যে 8 নাম্বার চ্যাপ্টারের পরের থেকে অনেক ম্যাথ থাকে, তাই না? এটা তো দেখছেন, ম্যাথ গুলা করছেন।
জি দাদা, কিছুটা মোটামুটি পুরোটা করি নেই, কভার করতে পারি মানে নাই। কিছুটা করছেন। আচ্ছা, এবার একটা কথা বলি। আমরা অনেকেই ইকবাল কবির জাহির এফসি একজন আছেন না, ওনার একাডেমির নাম হচ্ছে সিএ পোর্টফোলিও কোচিং, যেটা অনেক আগে ছিল, এখন উনি কোন একটা গ্রুপের সিএফও হিসেবে আছেন মোস্ট প্রবাবলি, যদি আমি ভুল না হয়ে থাকি। সো উনি উনি এখন এফসি, আগে তো এসিএ ছিল, তখন ওনার একটা কোচিং ছিল যেটা হচ্ছে সিএ পোর্টফোলিও একাডেমি। ওইটার একটা শীট আছে, তো ধরেন আজ থেকে আরো 3 থেকে 4 বছর আগে যারা পরীক্ষা দেয় তাদের জন্য ওই শীটটাই মানে মোটামুটি সাফিসিয়েন্ট ছিল, যদি সে কনসেপচুয়ালি লিখতে পারে। কিন্তু এই সেশনে যে পরীক্ষাটা হবে সেটার জন্য ওনার সিটটা কিন্তু সাফিসিয়েন্ট না। আর ম্যাথ আপনার 100% আসবে। আর এই সেশনে যেহেতু 20 নাম্বারের উপরে ম্যাথের প্রশ্ন আসবে বিএসসি তে, হ্যাঁ, মানে বিজনেস স্ট্র্যাটেজি এন্ড টেকনোলজিতে। তো আপনি যদি এটা শিওর থাকেন যে আপনি 20 নাম্বারে অ্যান্সার যদি দিয়ে আসতে পারেন, আপনার পুরা হলে সবাই কিন্তু দিয়ে আসতে পারবে না। আর বিএসটির পরীক্ষা কারা দেয় এটাও একটু বলে দিই। একটা স্টুডেন্ট যখন সিএল থেকে উঠে পিএল এ প্রথম পরীক্ষা দেয়, তার প্রথম চয়েস থাকে হচ্ছে, সবার আগে হচ্ছে আইটি গভর্নেন্স থাকে। এখন তো আইটি গভর্নেন্স আপনার সিএল এ থাকতে থাকতে অনেকে দিয়ে পাশ করে ফেলতেছে ফ্লেক্সিবল দিয়ে। সেকেন্ড চয়েস কোনটা থাকে? অডিট। থার্ড চয়েস থাকে বিএসটি। বুঝতে পারছেন? এবং তারা কি করে, ওই যে শীটটার কথা আপনাদেরকে বললাম 41টা মডেলের একটা শীট, ওইটা পড়ে গিয়ে সবাই পরীক্ষা দেয়। এখন যখনই ম্যাথ আসবে তখনই তারা আটকে যাবে। তো তাহলে বিএসসি তে কারা ভালো করবে? যারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল এজ বিজনেস স্ট্র্যাটেজি এন্ড টেকনোলজি দুইটা জিনিস টানবে, এবার তারা ভালো করবে, বা মোটামুটি ম্যাথ সম্পর্কে সম্যক ধারণা আছে। তাহলে হচ্ছে আপনার খাতা মোটামুটি আগেই বাছাই হয়ে গেছে যে কে মোটামুটি এগুলো অ্যান্সার করতে পারছে। আর যারা দেখবেন ম্যাথ গুলার উপর প্রিপারেশন নাই, বা যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছে দৌড়ের উপরে, তারা ম্যাথের অ্যান্সার করে আসতে পারবে না। খুবই কম, রেয়ার কেস যে তারা এটা পারবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা চাইবো, যেহেতু এবার ম্যাথের প্রশ্ন একটু বেশি আসবে, মোর দ্যান 20%। সো এক্ষেত্রে আমরা চেষ্টা করব যে এখন থেকে একদিনে 2টা করে চ্যাপ্টার শেষ করতে। ঠিক আছে? কারণ বিএসসি তে মোটামুটি ভালো চ্যাপ্টার আছে না? তো ওই চ্যাপ্টারের কোনটা কোনটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা অলরেডি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আশা করি এর বাইরে থেকে আসবে না। ঠিক আছে? এখন এবার আমরা শুরু করে দিচ্ছি, আর চেষ্টা করবেন যে পুরোপুরি অ্যাক্টিভ থাকার জন্য। ওকে? আসেন, আজকে আমাদের হচ্ছে দা ম্যাক্রো এনভায়রনমেন্ট। আসেন, প্রথমত হচ্ছে ইকোসিস্টেম কি। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 88। কেমন? আসেন প্রথমে বিজনেস এনভায়রনমেন্টের কথা যদি একটু বলি, দ্য স্ট্র্যাটেজিজ অ্যাবাউট ম্যাচিং দ্য অর্গানাইজেশন টু দ্য থ্রেট বা অপরচুনিটিস ইন ইটস এনভায়রনমেন্ট। তাহলে আমি আমার এনভায়রনমেন্টের সাথে অপরচুনিটি আর থ্রেট, অপরচুনিটি এবং থ্রেট এটা কি ইন্টারনাল নাকি এক্সটার্নাল? এক্সটার্নাল। আর এক্সটার্নাল। তার মানে হচ্ছে আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে আমার অর্গানাইজেশনকে ম্যাচ করা আমার এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে, মানে যাতে করে আমি বাইরে গেলে খাপ খাওয়াইতে পারি এটার এনভায়রনমেন্টকে, মানে আমার ইন্টারনাল এনভায়রনমেন্ট। সরি, কিছু বললেন? আচ্ছা, আমরা সরি যেন স্যার। না না, ইটস ওকে। আমরা যদি আমাদের যে বিজনেসের স্ট্র্যাটেজিটা আছে, যেটা কিনা আমার প্রতিষ্ঠান পরিচালনার জন্য আমি নিব ইন দা লং রান, তো সেই ক্ষেত্রে স্ট্র্যাটেজি মানেই সেটা লং রান থাকবে। আপনাদের মানে আমাদের পরীক্ষার খাতায় আমাদেরকে অবশ্যই এটা লিখতে হবে যে স্ট্র্যাটেজি শুড বি ফর লং রান, কিন্তু স্ট্র্যাটেজি শুড অলসো বি ফ্লেক্সিবল। মানে আমি লং রানে রাখবো, কিন্তু আমার স্ট্র্যাটেজিটা ফ্লেক্সিবল হইতে হবে। মানে লং রানে রাখবো, এটা একদম ফিক্স হয়ে গেছে, চেঞ্জ করতে পারবো না, এমন যেন না হয়। এরপর কি বলছে? দ্য প্রসেস অফ গ্যাদারিং অ্যান্ড ডিসিমিনেটিং দ্য নেসেসারি নলেজ অ্যাবাউট ফার্মস এক্সটার্নাল এনভায়রনমেন্ট ইজ এ স্পেসিফিক এক্সাম্পল অফ নলেজ ম্যানেজমেন্ট। তার মানে কি, আমি যদি আমার প্রতিষ্ঠানটাকে পরিচালনা করতে গেলে আমার পর্যাপ্ত জ্ঞানের দরকার হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে? আমার এক্সটার্নাল এনভায়রনমেন্ট সম্পর্কেও নলেজ রাখা দরকার। ইন্টারনাল তো আমার আছেই, আমি জানি আমার কি আছে। এবার আসেন ইকোসিস্টেম। ইকোসিস্টেম কাকে বলে? আমরা এখানে যাওয়ার আগে একটু আমাদের কিছু কথা যদি বলি। আমরা অ্যাপল সম্পর্কে তো সবাই জানি, অ্যাপলের ম্যাকবুক, অ্যাপলের আইফোন, তারপর আইপ্যাড, এগুলা তো আমরা অবগত আছি না? তার মানে কি, একটা ইকোসিস্টেম হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা জিনিসকে একটা সাইকেলের মধ্যে নিয়ে আসা, ইন্টার কানেক্টেড করে ফেলা। এটাই হচ্ছে আমাদের কোন একটা প্রতিষ্ঠানের বা কোনো কিছুর ইকোসিস্টেম। সেটা প্রতিষ্ঠানের হতে পারে, সেটা ইনফরমেশন সিস্টেমের হইতে পারে, সেটা যে কোনো জায়গা হইতে পারে। তার মানে বিজনেস ইকোসিস্টেম ইজ দ্য নেটওয়ার্ক অফ দ্য অর্গানাইজেশন দ্যাট এনাবল দ্য ডেলিভারি অফ এ প্রোডাক্ট অর
সার্ভিস, তার মানে যেটা কিনা প্রোডাক্ট অথবা সার্ভিসের ডেলিভারির সাথে রিলেটেবল, সেটাই হচ্ছে একটা বিজনেসের ইকোসিস্টেম। পার্টিসিপেন্ট ইন দ্য ইকোসিস্টেম such as supplier, distributor, customer, competitor, government agency interact through competition or collaboration। তার মানে তারা কম্পিটিশন এবং কোলাবোরেশন মানে একে অপরের সাথে একত্রতা বোধ করে ইকোসিস্টেমটাকে পার্টিসিপেট করে। এর পরবর্তীতে চলে আসেন আচ্ছা এটা একটু দেখেন, দা এনভায়রনমেন্ট অর বিজনেস ইকোসিস্টেম কন্টেইনস দোজ ফ্যাক্টর সারাউন্ডিং দ্য অর্গানাইজেশন। তার মানে আমার অর্গানাইজেশনের আশপাশ ঘিরে যেই ফ্যাক্টর গুলো আছে সেগুলো আমার ইকোসিস্টেমের কন্টেইনস। ইট ইনক্লুডস দ্য জেনারেল ইকোসিস্টেম, জেনারেল ম্যাক্রোইকোনমিক এনভায়রনমেন্ট, যেটার মধ্যে কি কি পড়তেছে, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, টেকনোলজিক্যাল, ইকোলজিক্যাল এবং লিগ্যাল ইনফ্লুয়েন্সেস ইন দ্য কান্ট্রিজ এ বিজনেস অপারেট। যেই জায়গাতে তারা অপারেট করে সেই জায়গার সবকিছু ওই প্রতিষ্ঠানের ইকোসিস্টেমের অন্তর্ভুক্ত। অ্যান্ড ফ্যাক্টরস পার্টিকুলার টু দ্য ফার্মস অর ইন্ডাস্ট্রি, এবং ওই সকল ফ্যাক্টর গুলা যেটা কিনা ফার্ম এবং ইন্ডাস্ট্রির জন্য পার্টিকুলার হতে পারে, সেটা কম্পিটিটর, কাস্টমার এবং সাপ্লায়ার। তাহলে এদের সবাইকে মিলে আমার ইকোসিস্টেম গঠিত হয়। এবার আসেন ইকোসিস্টেমের মধ্যখানে যে এই ঘটনাটা দেওয়া আছে এটা কি বলেন তো? এটা কোনো একজন বিখ্যাত ব্যক্তির বিখ্যাত মডেল। এই মডেলটার নাম কি? পোর্টারস ফাইভ ফোর্সেস। পোর্টারস ফাইভ ফোর্সেস। ওকে, তো তার মানে হচ্ছে আরেকটা বিষয়, ধরেন পোর্টারস ফাইভ ফোর্সেস এর মানে এই আপকামিং যে এক্সামটা আছে এটার জন্য অনেক বেশি পরিমাণে মোটামুটি ইম্পর্টেন্ট ধরে নিতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ বিসিজি ম্যাট্রিক্স। বুঝতে পারছেন? এই দুইটা, বিসিজি ম্যাট্রিক্স আর হচ্ছে পোর্টারস ফাইভ ফোর্সেস। আচ্ছা এবার আসুন, টু বি ভায়াবল, able to sustain itself through time, the organization must achieve an appropriate fit with the environment। আমরা এখানে যে ফিট এর বিষয়টা পড়ছিলাম, আমরা এটা প্রথম চ্যাপ্টারে পড়ছি, মনে আছে? একটা হচ্ছে ফিট, তিনটা জিনিস, একটা কি ছিল? ফিট, স্ট্রেচ, লিভারেজ, মনে আছে? জি দাদা জি। আচ্ছা মনে থাকলে আর ব্যাকে গেলাম না। তো তাহলে হচ্ছে যে আপনার এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর ওইখানে ঠিক উপরের দিকে এর একটু পরে লেখা ছিল ওই লাইনটা, যে মার্কেট কখনো রেডি হয়ে থাকে না, মার্কেট কর্পোরেট অ্যাকশনের মাধ্যমে রেডি করতে হয়, তাই না? ঠিক কিনা? ধরেন জি দাদা। কথার কথা, এই যে আমাদের নোবেল প্রফেশনাল একাডেমি, হ্যাঁ, এটা যে জায়গাতে আছে, আচ্ছা আমি যদিও এটা মার্কেট বোঝাতে যাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেহেতু কথা আসছে বিসিজি ম্যাট্রিক্স, যদিও পরে আমরা পাবো, হয়তো আজকের চ্যাপ্টারে আছে কিনা একটু দেখিয়েন আপনারা, না থাকলে এর পরের চ্যাপ্টারে আছে। তো বিসিজি ম্যাট্রিক্স এর মধ্যে একটা বিষয় বলা থাকে, একটাকে বলা হয় মার্কেট শেয়ার, আর একটা হচ্ছে মার্কেট গ্রোথ, তাই না? জি জি দাদা। এখন মার্কেট শেয়ার আর মার্কেট এটা কি এক জিনিস? না, মার্কেট শেয়ার না, আচ্ছা কোনটা বড়? মার্কেট বড়। মার্কেট বড়। মার্কেট বড়। তার মানে হচ্ছে আমি যদি বলি যে ধরেন নোবেল, আচ্ছা ইন্ডাস্ট্রি কাকে বলে? অনেকগুলো সমজাতীয় শিল্প নিয়ে ইন্ডাস্ট্রিটা হয়, ওটা না না, জুতার। শিল্প হইলেই তো ইন্ডাস্ট্রি হয়ে যাবে। না, বলবেন অনেকগুলা সমজাতীয় প্রতিষ্ঠান একত্রিত হয়ে একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলে। ঠিক কেমন? ঠিক। এবার আমরা যদি উদাহরণে যাই, সেটা হচ্ছে ধরেন নোবেল প্রফেশনাল একাডেমি, হ্যাঁ, এটা সিএ তে সার্ভিস প্রোভাইডার, তাই না? তো হুম, এখন ধরেন যদি বলি তাদের মার্কেট কারা, এটার উত্তর কি হবে? তাদের মার্কেট তো পুরা সিএর স্টুডেন্টরাই সবাই। পুরা সিএর স্টুডেন্ট, তাদের মার্কেট কি পুরা সিএ সিএ স্টুডেন্ট। সিএমএ। এবার যদি এই তো ধরেন সিএ, সিএমএ, এসিসিএ, মানে আমরা আস্তে আস্তে যা শুরু করতেছি সবাই, কারণ আমরা এখানে এটা বলি নাই যে এটা শুধু সি এর জন্য, এটা প্রফেশনাল একাডেমি, দ্যাট মিনস যে কোনো প্রফেশনাল বডির জন্য আমরা এটা স্টার্ট করতে পারি। আচ্ছা ধরে নিলাম সি এর জন্য, তো এখন ধরেন এই যে সি এর জন্য এটা হয়েছে, তাহলে সি এর যত স্টুডেন্ট আছে দেজ আর কনসিডার্ড অ্যাজ মার্কেট। আর এই মার্কেটের মধ্যে যারা কিনা অলরেডি কোথাও না কোথাও ভর্তি হয়েছে, একাডেমি তো শুধু নোবেল প্রফেশনাল একাডেমি আছে এমন নাই, আরো অনেক একাডেমি আছে, অনেক একাডেমির ফি হয়েছে ধরেন 35,000 টাকা, 50,000 টাকা, আমরা গত ক্লাসে মজা করছিলাম, তাই না? এখন ধরেন যেখানে 35,000 50,000 টাকা, ওইখানেও তো একাডেমি, ওইখানেও কেউ না কেউ ভর্তি হয়, এখানেও কেউ না কেউ ভর্তি হচ্ছে, আরো অনেক জায়গায় আছে সেখানেও কেউ না কেউ ভর্তি হচ্ছে। তার মানে যারা কোথাও না কোথাও ভর্তি হচ্ছে তাদের সকলকে মিলে কি গড়ে ওঠে? ইন্ডাস্ট্রি। মার্কেট শেয়ার। মার্কেট শেয়ার, ইন্ডাস্ট্রি না, মার্কেট শেয়ার। আর যেখানে ভর্তি হচ্ছে তাদের সবাইকে মিলে গড়ে ওঠে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি।
তার মানে হচ্ছে নোবেল প্রফেশনাল একাডেমি, তারপর মানে ধরেন XYZ একাডেমি, PQR একাডেমি, ABC একাডেমি, সব একাডেমিরে একত্রিত হয়ে যেটা সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রি। আর সব কাস্টমারকে মিলে একত্রে যেটা সেটাকে বলা হয় কি? মার্কেট শেয়ার। এবার এর মধ্যে কে কতটা শেয়ার দখল করছে এটা। আর একদম সবাইকে মিলে যেটা গড়ে ওঠে কাস্টমার অ্যাজ ওয়েল অ্যাজ পটেনশিয়াল কাস্টমার, সেটারে বলা হয় মার্কেট। ক্লিয়ার? তার মানে মার্কেটের আন্ডারে পটেনশিয়াল কাস্টমার পড়ে, কিন্তু মার্কেট শেয়ারের আন্ডারে এক্সিস্টিং কাস্টমার বা কাস্টমার পড়ে। আর ইন্ডাস্ট্রি হচ্ছে যারা কিনা সার্ভিস প্রোভাইডার। ক্লিয়ার? তাদের সবাইকে মিলে। ওকে, জি। আচ্ছা এখন ধরেন এবার আসেন আমাদের এখানে একটু দ্রুত যাই, সেটা হচ্ছে যে টু বি ভায়াবল, অ্যাবল টু সাস্টেইন ইটসেলফ থ্রু টাইম, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাস্টেইন করার ক্যাপাবিলিটি। দ্য অর্গানাইজেশন মাস্ট অ্যাচিভ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফিট উইথ দ্য এনভায়রনমেন্ট। দিস ইনক্লুডস, তাহলে অর্গানাইজেশনকে অবশ্যই ফিট হইতে হবে। এটার মধ্যে কি? তাহলে এই জিনিসগুলা থাকলে, হ্যাঁ এই জিনিসগুলা থাকলে ধরে নিতে হবে যে তারা ফিট। তাহলে এটার মধ্যে কি পড়তেছে? রেজাল্ট that meet the expectation of its owners, product or services that meets clients expectation at least as well as rivals, মানে আমার পাশাপাশি যারা কিনা মানে কারো মার্কেটে ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের পাশাপাশি যারা একদম প্রাইম কম্পিটিটর তাদের মতো করে যেন থাকে আর কি। অ্যাবিলিটি টু রিমেইন উইদিন দ্য লিগাল অ্যান্ড ইথিক্যাল কোডস অফ সোসাইটিস ইট ওয়ার্কস ইন, যে জায়গাটাতে তারা কাজ করে সেটার মধ্যে লিগাল এবং ইথিক্যাল কোডস গুলা। বিং অ্যাট্রাকটিভ টু স্টাফ অ্যাজ এ ওয়ার্ক প্লেস, অর্থাৎ ওই জায়গায় যেন ওয়ার্ক প্লেসে যেন যারা কাজ করে তারা আগ্রহী থাকে। স্যাটিসফাইং দ্য নিড অফ আদার পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল শেয়ার হোল্ডার, তার মানে এছাড়াও আরো কে কে, যে অন্যান্য পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল স্টেক হোল্ডার যারা আছে। ইনফ্লুয়েন্সিয়াল স্টেক হোল্ডার কি? আমরা স্টেক হোল্ডার কাদেরকে বলছি? একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিবর্গরাই হচ্ছে এটা স্টেক হোল্ডার। এখন ধরেন কথা যে 10 মিনিট স্কুলে যদি আমার কথা বলে যে সিএ তে যদি ভালো কিছু চান 10 মিনিট স্কুলে চলে যান, এখন 10 মিনিট স্কুল কি তাহলে আমাদের ইনফ্লুয়েন্সিয়াল স্টেক হোল্ডার হয়ে যাবে না? কারণ তাদের এক কথায় আমরা অনেক স্টুডেন্ট পাবো, তাই না? তাই তো। এবার ধরেন কথার কথা আইসিবি যদি বলে যে হ্যাঁ আপনাদের যদি কোনো প্রবলেম হয় এখানে চলে যান, আইসিবি এটা বলবে না, জাস্ট মজা করে বলছি। তাহলে দেজার অবশ্য, হ্যাঁ দেজার না বলবে না বলতে কি, ধরেন আমাদের মধ্যে কেউ যদি আইসিবির বিশেষ ব্যক্তিবর্গতে চলে যায়, আর যদি এভাবে তো ডিরেক্ট বলা যাবে না যে আপনি কি প্রবলেম ফেস করতেছেন একবার গিয়ে দেখে আসতে পারেন, এটা বলতে পারে তাই না? চলে যান বলবে না, বলতে পারে যে আপনি চাইলে একবার ট্রাই করতে পারেন, এটা বলতে পারে। এটা বললে খুব বেশি, তাও দেখবেন অনেকে টানাটানি করবে যে আপনি এটা বলছেন কেন, তাই না? হ্যাঁ, কখনো ভালো কিছুর জন্য সাজেস্ট করবে না, আইসিবি কেবল আটকে রাখার জন্য ছাত্রদের। হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং পলিসি। আচ্ছা যাই হোক, এবার আমরা আবার একটু আগাই। হ্যাঁ এবার আইসিবি দেখেন, আমাদের জীবন ঝালাপালা করে দিল। আচ্ছা এবার দেখেন এখানে যে রেশনাল প্ল্যানিং মডেলটা আছে, আমরা রেশনালটাকে আরেকটা কি নামে অভিহিত করছিলাম মনে আছে? ট্রেডিশনাল, মনে আছে? হ্যাঁ, ট্রেডিশনাল, যেটা থেকে আপনার ওই যে অথরিটি কি সবাইকে ডিস্ট্রিবিউট করে দেয় নাকি দেয় না? প্রত্যেকটা লেভেলে অথরিটি কি মানে পর্যাপ্ত পরিমাণ অথরিটি দেয়? দেয় না। তার মানে এটা হচ্ছে কি অনেকটা ব্যুরোক্রেটিক, এটা আমরা বলছিলাম মনে আছে? তাহলে কোন জিনিসটা ঠিক তার অপোজিট বলছিলাম? রেশনালের ঠিক অপোজিটটা কোনটা? যেটা আর কি সব লেভেলেই ডিসিশন নিতে পারে। হ্যাঁ ওই উল্টাই দুটো দিয়ে ইমার্জেন্ট হ্যাঁ ইমার্জেন্ট চলে আসছে 59 পেজ। হ্যাঁ ইমার্জেন্সি থেকে ইমার্জেন্ট মনে করবেন কেমন? আর কেন এটাকে আমি ইমার্জেন্সি বলতে পারতেছি? কারণ আমাকে এখানে পর্যাপ্ত অথরিটি দিয়ে দিচ্ছে, তাই না? আচ্ছা তাহলে এবার আসেন রেশনাল প্ল্যানিং মডেল। এখানে কি হচ্ছে, আমরা যখন একদম প্ল্যানিং এর কথা বলি তাহলে সেটা কি হয়? সেটা হচ্ছে দেখেন রেশনাল অ্যাপ্রোচ, এনভায়রনমেন্ট অ্যাপ্রাইজাল ইজ ওয়ান অফ অ্যাসেসমেন্ট which establish the forces acting on the business at present and forecast how they may develop during the years of plan. অর্থাৎ এখানে কি করা হয়, রেশনাল প্ল্যানিং অ্যাপ্রোচে কি করা হয়, ফরকাস্টের উপর ভিত্তি করে কাজ করে। পূর্বের তথ্য থাকে, ধরেন ওই জায়গাতে কি হয় পূর্বের তথ্য থাকে। কোন একটা প্রতিষ্ঠান যার পূর্বের তথ্য নাই
হ্যাঁ, তখন সেক্ষেত্রে সে তো অ্যাডিশনাল কোন একটা কিছু কিভাবে চিন্তা করবে, তাই না? তো রেশনাল অ্যাপ্রোচের ক্ষেত্রে সেখানে আমার পর্যাপ্ত পরিমাণ পূর্ববর্তী তথ্য থাকে। এরপরে কি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, এখানে কি হয় দ্য নিড ফর এনভায়রনমেন্টাল স্ক্যানিং। তাহলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচে কি করা হয়, আমার আশেপাশে যে অবস্থানটা আছে যা দেখা যাচ্ছে সেখানে কি হচ্ছে কিভাবে হচ্ছে এই জিনিসটাকে স্ক্যানিং করা হয়। কেমন? This is a continuous awareness by management of environmental issues, enabling them to routinely considered in decision making. অর্থাৎ এই স্ক্যানিংটা করা হয় কি একটা নির্দিষ্ট সময় রুটিনলি বা পেরিওডিক্যালি আপনি বলতে পারেন। কেমন? তার মানে আমার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচে রেগুলার এনভায়রনমেন্টাল স্ক্যানিং এর দরকার, whereas রেশনাল প্ল্যানিং অ্যাপ্রোচের মধ্যে আমি কি করতেছি, আমার প্রিভিয়াস যে তথ্য আছে সেটার উপর ভিত্তি করে ফরকাস্ট করে ডিসিশন নিতে পারতেছি। এবার চলে আসেন সোজা এখানে সোর্স অফ এনভায়রনমেন্টাল ইনফরমেশন। আমি আমার যে এনভায়রনমেন্টাল তথ্যগুলা পাবো স্ক্যানিং করা বলেন বা ডিসিশন মেকিং এর জন্য বলেন, তাহলে কোত্থেকে পাবো? সেটা হচ্ছে কি, আমি এমপ্লয়িজের থেকে পাবো, ইন্টারনাল রেকর্ড সিস্টেম থেকে পাবো, ফর্মাল ইনফরমেশন রিসোর্স থেকে পাবো। আর এক্সটার্নাল রিসোর্সে কি পাবো? প্রথমটা হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল রিসোর্স কোন জায়গা থেকে আমি পাবো? ট্রেড মিডিয়া থেকে পাবো, পাবলিশড অ্যাকাউন্টস অফ রাইভাল সাপ্লায়ার এবং ক্লায়েন্টস থেকে পাবো। আমার যারা সাপ্লায়ার তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমার যারা রাইভালস তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এবং আমার যারা ক্লায়েন্ট তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ধরেন কথার কথা, নোবেল প্রফেশনাল একাডেমিতে কোনো এক সময় এমন স্টুডেন্ট থাকতো যেখানে কিনা ঢুকে জায়গা পাইতো না, মানে অর্থাৎ বলতো যে ভাই ঢুকতে পারতেছি না, এরকম দিনও ছিল। কেমন? এখন এত স্টুডেন্ট নাই, কেন নাই? কারণ মার্কেটের অবস্থাই ভালো না, সবার পকেটে টাকা থাকতে হবে তো নাকি। এখন আমরা যদি বলি যে নোবেল প্রফেশনাল একাডেমি ইজ ওপেন ফর অল, তাইলে ঠিক মতোই আবার থাকতো, ঠিক আছে, যদি একদম সব কিছু ওপেন দিয়ে দিতাম, বাট এটা হচ্ছে না। তো দ্যাট মিনস হচ্ছে এটা কেন হচ্ছে না, কারণ যারা আমাদের ক্লায়েন্ট তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ যেটাকে বলা যায় যে হচ্ছে স্পেন্ড করার মতো এই বিষয়টা নাই। দ্যাটস ওয়াই হচ্ছে দাদা, কম্পারেটিভলি। এটার জন্য কি আপনি কোনো স্ট্র্যাটেজি নিচ্ছেন? এই যে মার্কেটের অবস্থা যে খারাপ। আপনাকে বলা হ্যাঁ, যাবে। অফকোর্স। আমার স্ট্র্যাটেজি ধরেন 2 দিন পরে দেখবেন আর অবাক হবেন যে এটা নতুন স্ট্র্যাটেজি। এরপরে আরেকটা স্ট্র্যাটেজি, ধরেন ওই দিন মজা করে একজনকে বলতেছিলাম আজকে এই যে নোবেল প্রফেশনাল একাডেমি, ধরেন আমি নোবেল সাহা, হ্যাঁ আমি তো স্টার্ট করছিলাম। তো কোন একটা সময় ছিল যেখানে কিনা ফেসবুক হোয়াটসঅ্যাপ সবগুলা গ্রুপে, কারণ সবাই একটু হিংসাত্মক, এটা তো জানেন তাই না? আপনার সামনে দিয়ে সবকিছু জি। একজন খেয়ে ফেলবে, আপনি কি দিবেন? না, নর্মালি হুম। দিবেন না। মানুষ এখন ফেরেশতা না। আমার এখনো মনে পড়ে, আমি 2024 সালে জানুয়ারির 1 তারিখে আমি ওই দিন আমার আগের পোস্ট গুলা দেখতেছিলাম, হ্যাঁ। তখন আমার তো ছোট্ট একটা গ্রুপ ছিল, এখন তো মোটামুটি বাংলাদেশের সব বড় বড় গ্রুপ গুলো আমার অ্যাকুইজিশন করা, বাট কোনো একটা সময় এটা ছিল না। তখন আমি কি করছি, আমি আমার দুইটা বই ছিল, একটা ল একটা আইটি। আমার ল আর আইটি বইতে আমি রয়্যালটি পাইতাম তখন 50 টাকা করে এক একটা বইতে, হ্যাঁ। তখন আমি, যারা আমার বই বিক্রি করতো লাইক ফারহান বুক সেন্টার এখনো বিক্রি করে, এখনো আপনারা বিজনেস প্ল্যানিং ট্যাক্সেশন এন্ড কমপ্লায়েন্স এর বই পাবেন, পিএল এর সিএল এরও বেশ কয়েকটা বই আছে। তো তখন আমি কি করছি, বলছি যে কেউ যদি আজকে জানুয়ারির 1 তারিখে ফারহান বুক সেন্টারে গিয়ে একটা কোড নাম্বার বলে, তাইলে এই কোড নাম্বার বলার সাথে সাথে তারে 50 টাকা ডিসকাউন্ট দিয়ে দিতে হবে, আমাকে রয়্যালটি দেওয়ার দরকার নাই। বাট কেউ যদি না বলে তাইলে এই রয়্যালটির টাকা কে পাবে? বই বিক্রেতা পাবে, মানে ফারহান বুক সেন্টারে যারা বই বিক্রি করে তারা ওই টাকা পেয়ে যাবে। এবং এটা বলা হয়েছে যে ধরেন যদি কেউ এটা কোড বলতে না পারে তাইলে যেন ভুলেও আপনি তারে 50 টাকা ডিসকাউন্ট না দেন। আর যদি এই কোডটা সে বলতে পারে তাহলে অবশ্যই তারে 50 টাকা ডিসকাউন্ট দিবেন। কেউ যাতে এমন রিপোর্ট না করে যে ভাই আমি কোড নাম্বার বলছি কিন্তু ডিসকাউন্ট আমারে দেয় নাই। কোডটা কি ছিল? কোডটা হচ্ছে নোবেল প্রফেশনাল একাডেমি 01628989565। তার মানে কি, একটা একাডেমির নাম আর এটার মোবাইল নাম্বারের ভ্যালু কত? 50 টাকা। 50 টাকা। তার মানে আমার নাম্বার এই 50 টাকার জন্য হইলেও তো সবাই সেভ করবে তার মোবাইলে, করবে না? হ্যাঁ, মুখস্থ করে করবে। ফেলবে, মাথায় কাটবে। কারণ সে চিন্তা করবে যে আমি দোকানে গেলেই 50 টাকা পাবো, শুধু একটা নাম্বারই তো সেভ করা লাগতেছে, তাই না? কিন্তু এই একটা নাম্বার সেভ করার কারণে সে যখন এর পরবর্তীতে আমার নাম আবার শুনবে তখন সে চিন্তা করবে যে আমার এখানে তো মনে হয় ওনার নাম্বারটা সেভ করা আছে, দেখি তো আছে কিনা, তাই না? তার মানে কি, আমি কিন্তু সবার হাতে আমার মোবাইল নাম্বারটা সার্কুলেট করে দিছি। এই যে যেমন ধরেন আমি যখন ক্লাস নেই তখন দেখবেন প্রত্যেকটা সাবজেক্টের উপরে ব্র্যাকেটে এটা দেওয়া থাকে, কেন? কারণ আমাকে যেন ইজিলি অ্যাক্সেস করতে পারে, তাই না? আমি অনেকে দেখবেন যে তারা লাস্টে লেকচারে লাস্টে গিয়ে এগুলা দেয়, অনেকে ফার্স্টে গিয়ে দেয়, কিন্তু আমি একদম উপরে দিয়ে রাখছি, একদম বইয়ের হেডিং এ নাম্বার আছে। কেন?
যাতে করে এটা আমরা অ্যাক্সেস করতে পারি। এরকম ডিফারেন্ট টাইপস অফ বিজনেস স্ট্র্যাটেজি আছে যেটা আপনি করতে পারেন। তো আমাদেরও স্ট্র্যাটেজি আছে, অফকোর্স আছে। মার্কেটের যে অবস্থা, আমাদের স্ট্র্যাটেজি থাকতে হবে না? এবার আসেন, এক্সটার্নাল সোর্স ইনক্লুড ট্রেড মিডিয়া, পাবলিশড অ্যাকাউন্টস অফ ভাইয়া আপনি রাইভাল। 24 ঘন্টায় ঘুমান কতক্ষণ? আচ্ছা, এটা আসলে বলা যায় না, এক এক দিন এক এক সময়। আচ্ছা দেখেন, আমরা পরেরটাতে যাই। গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টস, অনলাইন রিসোর্সেস, মার্কেট রিপোর্ট, এগুলোর ভেতর থেকে আমরা এক্সটার্নাল সোর্স পেতে পারি, তথ্যগুলা পেতে পারি, সো দ্যাট উই ক্যান মেক প্রপার ডিসিশন রিগার্ডিং আওয়ার স্ট্র্যাটেজি অর বিজনেস। এবার আসেন, এখানে এত দরকার নাই, যেগুলো বেশি ইম্পর্টেন্ট না হলেই না এগুলো বলতেছি। আসেন, সিনারিও প্ল্যানিং। সিনারিও প্ল্যানিংটা কি? সিনারিও প্ল্যানিং কনসার্ন দ্য ডেভেলপমেন্ট অফ পিকচার অফ পটেনশিয়াল ফিউচার অফ দ্য পারপাসেস অফ ম্যানেজারিয়াল লার্নিং অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ স্ট্র্যাটেজিক রেসপন্সেস। তার মানে কি, আমার সিনারিও প্ল্যানিং এর মাধ্যমে আমি কি করব, ফিউচারের জন্য একটা পিকচার মনে মনে চিন্তা করে রাখবো, যে ধরেন হ্যাঁ আমার এটা হইলে আমার এটা হইতে পারে। তো ধরেন আমরা যখন কোন একটা কাজ করতে পারি, এটা সবসময় নেগেটিভ এবং পজিটিভ দুইটা জিনিস চিন্তা করে আপনি আগাইতে হবে। আপনি সবসময় যদি চিন্তা করেন পজিটিভই হবে, অন দ্যাট কেস যদি কোনো কারণে নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে একদম ঠস করে ফল করতে হবে। সো এই ধরনের সিনারিও যাতে না হয়, এটার জন্য আমি প্রত্যেকটা স্টেপের এগেইনস্টে ফিউচার চিন্তা করে এটা দুইটা জিনিস চিন্তা করবো। একটা হচ্ছে ভালো হইলে এটা হবে, খারাপ হইলে এটা হবে, দুইটাই চিন্তা করতে হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার সিনারিও প্ল্যানিং। তাহলে কনসার্ন দ্য ডেভেলপমেন্ট অফ পিকচার অফ দ্য পটেনশিয়াল ফিউচার ফর দ্য পারপাস অফ ম্যানেজারিয়াল লার্নিং এন্ড দ্য ডেভেলপমেন্ট অফ স্ট্র্যাটেজিক্যাল রেসপন্সেস। When a scenario planning is useful, scenario planning is useful where a long-term view of a strategy is needed and where there are a few key factors ইনফ্লুয়েন্সিং দ্য সাকসেস অফ দ্য স্ট্র্যাটেজি। তার মানে এটা তখন কাজ করে যখন আমার কিছু কি ফ্যাক্টর থাকে স্ট্র্যাটেজিকে ইনফ্লুয়েন্স করার জন্য, সাকসেস করার জন্য। এবং এই সিনারিও প্ল্যানিংটা অফকোর্স লং টার্ম ভিউর জন্যই হয়। অর্থাৎ ধরেন, কথার কথা, একটা মজা করে একটা উদাহরণ দিই। ধরেন আমি এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে আছি, বাংলাদেশে আছি। কেমন? বাংলাদেশের যে অবস্থা আমি দেখতেছি, এটা মানে ট্রু কথাবার্তা। এটা কেউ স্বীকার করুক আর না করুক, এটা একদম দৃঢ় বাস্তবতা। কি সেটা? আমরা অনেকে চিন্তা করি কি, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, হওয়ার পরে শুধু পয়সা পয়সা, নাকি? এটা না, না না আসলে অবস্থা নর্মালি তো এটা চিন্তা করি নাকি? না না, তো এটা পরের কথা, আপনি যদি একদম দেখেন তাইলে একটা বিষয়, বাট নর্মালি এটা চিন্তা করে না, তাই না? এখন ধরেন বর্তমানে কি হচ্ছে জানেন, অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, ওনারা গিয়ে, এটা সবার বেলা না, এটা ধরেন একটা পুরা মার্কেটকে অনেকে পুরা দখল করে রাখছে, যে যা ক্লায়েন্ট হবে আমাদের কাছে বেশি আসবে, আমরা যদি কিছু না করি তাহলে মানে কুচা কাচা গুলো অন্যদিকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিনারিও বেশিরভাগ ক্ষেত্রে। এটা যারা, আপনি যখন একটা ভালো পজিশনে যাবেন তখন হয়তো আপনি এই কাজটাই করবেন, কারণ নিডের কোনো শেষ নাই, তাই না? আব্রাহাম মাসলো কি বলছে, হায়ারার্কি অফ নিডে 5টা সোপান তত্ত্ব দিল না, 5 স্টেজ দিল না? তো এখন এক্ষেত্রে আব্রাহাম মাসলো অনুসারে আপনার কোনো চাহিদার শেষ আছে না? আপনি যদি বাংলাদেশের সব ক্লায়েন্ট পেয়ে যান, তাও তো আপনি আত্মপ্রতিষ্ঠার চাহিদায় পৌঁছাইতে পারবেন না, পারবেন? তো তার মানে কি হচ্ছে, বর্তমানে এই জিনিসটা হয়ে যাচ্ছে। তো এখন আমি যদি সিনারিও প্ল্যানিং করি, ধরেন আমি নোবেল সাহা চিন্তা করতেছি যে আচ্ছা বাংলাদেশে তো এই অবস্থা হইতেছে, আমি কি বাংলাদেশে থাকবো নাকি থাকবো না, নাকি আমি অস্ট্রেলিয়া, ইউরোপ কান্ট্রি গুলোতে চলে যাবো? না না না, আমি জাস্ট একটা কথা বলতেছি, আপনি থাকেন বা না থাকেন আগে বুঝেন। হ্যাঁ, এখন ধরেন আমরা তাইলে আপু গেলে আমার ডাকিয়া নিয়েন, হ্যাঁ, আপনি একটু স্পন্সর করি। আচ্ছা দেখেন, থেকে সাউন্ড আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন উনি মিউট করছে, সমস্যা নেই। দেখেন এখন সিনারিও প্ল্যানিংটা কি হইতে পারে, আমি এফসিএ হওয়ার পরবর্তীতে আমি কি করব না করব সেটা একটা সিনারিও, সেটা এখনো ফিউচার, কয়েক বছর পরের ঘটনা। আবার আমি হচ্ছি অস্ট্রেলিয়াতে গেলে আমি কি সেটেল করতে পারবো কিনা, আমি কি পিআর পাবো কিনা অস্ট্রেলিয়াতে, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল, তো আমি কি এটা হইতে পারবো কিনা, সেটাও একটা সিনারিও। দুইটাই তো ফিউচার, তাই না? এখন যদি পিআর না পাই, ধরেন আমি ইউরোপে গেলাম, পিআর পাবো কি পাবো না, যদি পিআর না পাই তাহলে সেটা আমার জন্য কি হইতে পারে। আবার আমি যদি এখানে থাকি, এখানে যদি এভাবে করতে যাই, ফিউচারে ক্লায়েন্ট পাওয়া নিয়ে কি হইতে পারে, এই জিনিসগুলো আমি আগে থেকে চিন্তা করব। দ্যাট ইজ কনসিডার্ড এজ সিনারিও প্ল্যানিং। বুঝছেন? জি জি, খুব সুন্দর। আচ্ছা, তার মানে আমি এখানে পজিটিভ নেগেটিভ দুটোটাই চিন্তা করব ইন ফিউচার, অল্টারনেটিভ ওয়েতে। কেমন? যে আমি যাই করতেছি তাতে সবসময় সঠিক দিকে যাবে এটার কোনো গ্যারান্টি নাই, সঠিক দিকেও যেতে পারে, ভুল দিকেও যেতে পারে। ভুল দিকে গেলে হোয়াট শুড বি মাই অ্যাকশন, এটা আগে থেকে চিন্তা করা।
সিনারিও প্ল্যানিং ইজ ওয়াইডার এক্সারসাইজ দ্যান সিম্পলি ভিউইং দ্য এন্টিটিজ অপারেশন এট দ্য কোম্পানি লেভেল। কারণ অপারেশন তো হচ্ছে আপনার কখন দেখে, রানিং স্টেজে দেখে। এন্টিটিজ অপারেশন মানে এমন হইতেছে যেটা, সিনারিও প্ল্যানিং কি ফিউচার দেখে, ফিউচার চিন্তা করে। কনসিডারিং এ রেঞ্জ অফ এক্সটার্নাল ভ্যারিয়েবলস লাইক টু ইম্প্যাক্ট অন দ্য অ্যাবিলিটি দ্য এন্টিটি টু অ্যাচিভ ইটস অবজেক্টিভ। ওকে, আচ্ছা একটা প্রশ্ন একটু জিজ্ঞেস করি, আমি অনেক কিউরিয়াস আপনাদেরকে নিয়ে, এবং আমি অনেক বেশি আনন্দিত যে আমি কিছু বিষয় আজকে জানলাম। যে আপনাদের এখানে একটু জানতে চাচ্ছি, শুধুমাত্র পিএলএ বিএসটি বাকি আছে কার কার, একটু হাত তোলেন তো। দুইজনেরটা আমি জানি, আর কারো আছে? বা যারা দুইজন আছে ওনারাও চাইলে হাত তুলতে পারেন। শুধু বিএসটি কার কার বাকি আছে? রুমানা শরী বাবু, আলামিন ভাইয়া আছেন না? হ্যালো, আলামিন ভাই আছেন? আছি আছি। আচ্ছা, তার মানে আপনাদের দুইজনের হচ্ছে শুধু বিএসটি বাকি আছে, আর কারো আছে? আচ্ছা ওকে, আমি আশা রাখবো যে আপনাদের দিক থেকে অনেকগুলা প্রশ্ন এখানে আসবে, কারণ মোটামুটি আপনারা তো মাল্টিপল টাইম বিএসটি দিছেন, তাই না? দেয়ার কথা, তাই তো, দুইজনই। সো এক্ষেত্রে যেহেতু আপনাদের দুইজনের শুধুমাত্র বিএসটি আছে, অন্য কেউ পার্টিসিপেট করুক বা না করুক, আমি আশা রাখবো যে আপনারা দুইজন অবশ্যই পার্টিসিপেট করবেন। কেমন? জি জি জি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসেন, কারণ এই দুইজন হচ্ছে ভাই আমার কাছে, মানে কি বলবো, সবাই ওই যে আমরা গত ক্লাসে বলছিলাম কি, স্টেক হোল্ডার ম্যাপিং করছিলাম না, মনে আছে? এর মধ্যে এবিসিডি ছিল, একটা হচ্ছে আমার কি কি পিএ, কি কাস্টমার ধরেন, কি স্টেক হোল্ডার, তাই তো। হ্যাঁ হ্যাঁ তারপর এরপরে যাদের হচ্ছে কি লেভেল অফ ইন্টারেস্ট হচ্ছে একটু কম কিন্তু পাওয়ার বেশি, তাদেরকে কি বলছি? Keep informed. ইনফর্ম না না, কিপ ইনফর্ম না, মনে হয় কিপ ইনফর্ম তো হচ্ছে আপনার পাওয়ার কম কিন্তু লেভেল অফ ইন্টারেস্ট বেশি, ওইটাতে হচ্ছে কিপ ইনফর্ম। আর যেটাতে লেভেল অফ ইন্টারেস্ট কম কিন্তু পাওয়ার বেশি, এটা হচ্ছে কিপ স্যাটিসফাইড ছিল। ভুলে গেলে হবে কেমনে, কিপ স্যাটিসফাইড ছিল না? আচ্ছা হ্যাঁ জি আর ওই যে যেটা হচ্ছে দোনোটা বেশি বেশি, ওটা হচ্ছে কি কি প্লেয়ার, ওইটা ছিল না? জি কি প্লেয়ার, হাই আর হাই যেটার হচ্ছে যে আপনার লেভেল অফ ইন্টারেস্ট হচ্ছে আপনার কম আর হচ্ছে পাওয়ারও কম, এরকম একটা ছিল। হ্যাঁ, ওইটার বেলা কি ছিল মিনিমাল এফোর্ট, মনে আছে? নেগলিজিবল ইফেক্ট এরকম কিছু একটা ছিল, তাই না? নেগলিজিবল বা মিনিমাম এফেক্ট, হ্যাঁ এরকমই তো ছিল। হ্যাঁ, তো এখন জি। ধরেন আমার এখানে ধরেন বিএসটি তে সবাইরে আমি একদম কি প্লেয়ার ভাবি, কিন্তু অ্যাকচুয়াল কি প্লেয়ার হচ্ছে এরা দুইজন। কে কে? একটা হচ্ছে আমাদের আলামিন ভাইয়া, আর একজন হচ্ছে আমাদের রুমানা শরী বাবু। অতএব এরা, আমি যে স্ট্র্যাটেজি আনবো এরা পছন্দ করলে মোটামুটি ভালো। তবে আমি সবাইরেই কি ভাবি, কি প্লেয়ার ভাবি। ক্লিয়ার? সবাইরই আমি প্রায়োরিটি দিই। ওকে, কিন্তু এই দুইজন হচ্ছে অবশ্যই রিপ্লাই করবেন, যে কোনো কিছু না বুঝলে, কিছু কোশ্চেন থাকলে অবশ্যই রিপ্লাই করবেন। কারণ আপনাদের এটা যদি হয়ে যায়, লিস্টে আপনাদের নাম থাকবে, আমরাও বলতে পারবো যে হ্যাঁ আমাদের এবার অনেক পাস করছে, অডিটে অনেক পাস করছে, আইটিতে অনেক পাস করছে। কিন্তু সেটা তো অডিটার আইটিতে করছে, লিস্টে তো নাম ছিল না, তাই না? এক বিষয় পাস করলে তো আর লিস্টে নাম থাকে না। বাট আপনারা দুইজনে এক বিষয় করলেই আপনাদের কিন্তু পিএল এর লিস্টে নাম চলে আসবে। সো এক্ষেত্রে আপনারা দুইজন অবশ্যই আপনাদের উপর অনেক বেশি ফোকাস থাকবে, সবার উপরই থাকবে। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা একটু কমিউনিকেটিভ হবেন, রেসপন্সিভ হবেন। এবার আসেন রিক্যাপ অফ পেস্টেল অ্যানালাইসিস। এবার পেস্টেল অ্যানালাইসিসটাকে আমরা আরেকবার একটু দেখি। রিক্যাপ কেন বলছে? কারণ আমরা ওই যে বিজনেস টেকনোলজি এন্ড ফাইন্যান্স সার্টিফিকেট লেভেলের বইতে পড়ে আসছিলাম, দ্যাটস ওয়াই এখানে রিক্যাপ বলছে। কেমন? এখানে কি কি আছে? পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, টেকনোলজিক্যাল, ইকোলজিক্যাল, এনভায়রনমেন্টাল, লিগ্যাল। তাহলে এটা কিসের জন্য হয়? এটা হয় ম্যাক্রো ফ্যাক্টর ইন দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট হুইচ মে এফেক্ট এ পার্টিকুলার ইন্ডাস্ট্রি, যেটা কিনা একটা ইন্ডাস্ট্রিকে ক্যাপচার করে। এর পরবর্তীতে কি আছে, আমরা যদি এবার পেস্টেলে একটু ডিটেলসে যাই, এখানে ডিটেলসে না থাকলে সিএল এর বইতে যাব। আচ্ছা এখানে নাই, আমরা একটু সিএল এর বইতে যাই। কেমন? ওইটা অনেক ভালো লিখছে ওই জায়গাতে, কারণ এটা বেসিক ছিল তো। আচ্ছা, আলামিন ভাইয়া একটু নয়েজ আসতেছে, মোস্ট প্রবাবলি কোনো একটা ধরেন এয়ার এর বা এরকম টাইপের কিছু, হয়তো বাতাস এরকম টাইপের আর কি। আচ্ছা, এটা আমাদের এখানে চ্যাপ্টার 4-এ আছে। আমি এটা আপনাদেরকে এখন বললে স্ক্রিনশটটা নিয়ে নিয়েন আর কি।
এটা কত বলছেন? হুম। এই যে দেখেন, স্ক্রিন দেখা যায়? হ্যালো, স্ক্রিন কি দেখা যায়? জি হ্যালো, দেখা যাচ্ছে। আচ্ছা। এবার দেখেন এখানে যে বিষয়গুলো আছে এর মধ্যে দেখবেন আমি কিন্তু সব জায়গাতে গ্রিন মার্ক করি নাই, আমি স্পেসিফিক কয়েকটাতে গ্রিন মার্ক করছি। কেন? কারণ আমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাই এই কয়েকটা বিষয় নিয়ে। আমরা ধরেন গ্লোবালাইজেশন, এটাকে আমরা অনেক সময় ইকোনমিক ফ্যাক্টরে না ধরে ইকোলজিক্যাল ফ্যাক্টরে ধরে ফেলি, মানে পরেরটাতে, ঠিক আছে? কিন্তু গ্লোবালাইজেশন হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর। ওকে, আমাদেরকে সিনারিও থেকে প্রথমত ফ্যাক্টরটা কি সেটা বাছাই করতে হবে, যে জিনিসটা কি। এরপর হচ্ছে ওইটা পেস্টেলের কোনটার আন্ডারে পড়ছে, এটা কি ইকোনমিকে পড়ছে নাকি ইকোলজিক্যালে নাকি সোশ্যালে নাকি পলিটিক্যালে নাকি লিগালে নাকি টেকনোলজিক্যালে। তো এট ফার্স্ট উই হ্যাভ টু আইডেন্টিফাই দোজ, যে এটা কি গ্লোবালাইজেশন নাকি বিজনেস সাইকেল নাকি ইন্টারেস্ট রেট নাকি ইনফ্লেশন নাকি আনএমপ্লয়মেন্ট নাকি এক্সচেঞ্জ রেট। এখন এই ইকোনমিক ফ্যাক্টরের মধ্যে বিজনেস সাইকেল বলেন, তারপর আপনার ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন, এক্সচেঞ্জ রেট, এগুলো এমনি বোঝা যায় না? যায় তো। শুধুমাত্র আপনার এই তিনটা ধরেন বিজনেস সাইকেল একটু কম বোঝা যায়, তাহলে গ্লোবালাইজেশন, বিজনেস সাইকেল, আনএমপ্লয়মেন্ট, এই তিনটা। আনএমপ্লয়মেন্টকে অনেক সময় মনে হয় যে সোশ্যাল ফ্যাক্টর, কিন্তু এটা ইকোনমিক ফ্যাক্টর, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এরপর হচ্ছে কি আপনার, এরপরে কি আছে, বিজনেস সাইকেল, এটাও আমার ইকোনমিক ফ্যাক্টরে পড়তেছে। আনএমপ্লয়মেন্ট এটা বললাম, গ্লোবালাইজেশন বললাম। এরপরে ইকোলজিক্যাল ফ্যাক্টর, এর মধ্যে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে দেখেন, ইকোলজিক্যাল ফ্যাক্টরে লেখা আছে গ্রিন ইস্যুস, আর সোশ্যাল বা ডেমোগ্রাফিক ফ্যাক্টরে লেখা আছে গ্রিন কনজিউমার্স। পাইছেন? এখানে রিসেন্টলি গ্রিন ইস্যুস এবং গ্রিন কনজিউমার রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এর কারণ হচ্ছে কি, আমরা এখন প্রত্যেকটা বইতে, আপনি একদম সার্টিফিকেট বলেন, প্রফেশনাল বলেন আর অ্যাডভান্সড লেভেল বলেন, প্রত্যেকটার বইতে বর্তমানে একটা জিনিসকে অনেক বেশি পরিমাণে ইফোর্ট দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কি আমার সাস্টেনেবিলিটি। কি সেটা? সাস্টেনেবিলিটি। সাস্টেনেবিলিটিতে মাপার ক্রাইটেরিয়া হচ্ছে তিনটা, আমি বলছিলাম কি কি সেটা? এটা সোশ্যাল এনভায়রনমেন্ট গভর্নেন্স আর আর গভর্নমেন্ট। হচ্ছে গভর্নেন্স। ওকে, তাহলে একটা হচ্ছে এনভায়রনমেন্টাল, একটা হচ্ছে সোশ্যাল, একটা হচ্ছে গভর্নেন্স, যেটাকে আমরা ইএসজি বলে অভিহিত করি। দোজ আর দ্য ক্রাইটেরিয়া টু মেজার সাস্টেনেবিলিটি। তো তার মানে যেহেতু এখানে সাস্টেনেবিলিটি মেজারমেন্টের বিষয় আছে, তার মানে এখানে ইকোলজিক্যাল ফ্যাক্টরের গ্রিন ইস্যুস এবং সোশ্যাল বা ডেমোগ্রাফিক ফ্যাক্টরের গ্রিন কনজিউমার আসার সম্ভাবনা অনেক বেশি। এবার আমরা কি বলতে পারবো যে গ্রিন ইস্যুস আর গ্রিন কনজিউমার্স কি? হ্যাঁ ভাইয়া, গ্রিন আচ্ছা দেখি, আমি আশা রাখবো যে রুমানা শরীফ বাবু এবং আমাদের আলামিন ভাই আপনারা একটু একটু বলেন। হ্যাঁ বলেন। কি বলবো আমি? ওই যে গ্রিন ইস্যুস আর গ্রিন কনজিউমার কোনটা কি, দেখি একজন একটা গ্রিন বলেন। ইস্যু তো এনভায়রনমেন্ট রিলেটেড, গ্রিন হাউস হ্যাঁ। এফেক্ট হচ্ছে কিনা, পলিউশন আছে কিনা, এইগুলা। আচ্ছা, গ্রিন ইস্যু হচ্ছে এটা। আর গ্রিন কনজিউমার? এইটা তো বলতে পারলাম না। আচ্ছা হ্যাঁ, দেখি যেটা আমাদের আলামিন ভাইয়া বলেন তো। গ্রিন কনজিউমার বলতেছে মানে এমন যে কনজিউমারের ফলে মানে কোনো ক্ষতি হবে না, মানে কাস্টমারের যে সার্ভিস নিবে। এক্স্যাক্টলি, তার মানে গ্রিন ইস্যুস হচ্ছে খারাপ জিনিস আর গ্রিন কনজিউমার হচ্ছে ভালো জিনিস, তাই না? গ্রিন ইস্যুস হচ্ছে দ্য থিংস what are polluting our environment, these are considered as green issues. On the other hand, green consumers are those person who are actually not harming our environment. এটা হচ্ছে আমার গ্রিন কনজিউমার্স। কেমন? তাইলে গ্রিন ইস্যুস পড়তেছে ইকোলজিক্যালে, আবার দেখা গেল কি গ্রিন কনজিউমার পড়তেছে ডেমোগ্রাফিক বা সোশ্যালে। এখন উত্তর হইলো দুইটা দুই জায়গায় পড়তেছে কেন? দুইটা দুই জায়গায় পড়তেছে এই কারণে, গ্রিন ইস্যুসটা অ্যাকচুয়ালি আমার আশেপাশের অবস্থার কারণে আমার পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ কনসিডার্ড আন্ডার ইকোলজিক্যাল ফ্যাক্টর, যেটা পরিবেশ সংক্রান্ত। হোয়ারএজ কেন এটা আপনার ডেমোগ্রাফিকে পড়ছে গ্রিন কনজিউমার? কারণ হচ্ছে একটা জিনিস লক্ষ্য করবেন, বাঙালি মানুষ কলা খাইয়া রাস্তায় ফেলবে, আমেরিকাতে সেটা ফেলবে না না।
আপনি যদি আমেরিকায় যান আপনি ফেলবেন না, নো নো না, কিন্তু আপনি হয়তো বাংলাদেশে আসতে টুস করে খেয়ে জানলা দিয়ে ফেলে দিচ্ছেন, হইতে পারে না? পারে। তো দ্যাট মিনস হচ্ছে যে আপনার যে চেঞ্জটা আসতেছে, মানে হাউ ইউ ক্যান মেক এ গ্রিন কনজিউমার বিকজ অফ দ্য ডেমোগ্রাফিক ফ্যাক্টরস বা সোশ্যাল ফ্যাক্টরস, কারণ ওই জায়গাতে এই জায়গাতে সবাই ফেলে, এই কারণে আপনিও ফেলতেছেন। আর ওই জায়গাতে এটা জায়গার কারণে এবং সোশ্যাল অবস্থানের কারণে কেউ ফেলে না, আপনি যদি ফেলেন সবাই চিঠি করবে, তাই না? সোশ্যাল ডিস্টেন্স। এক্স্যাক্টলি, ক্লিয়ার তো না যে কোনটা কি আর কোনটা কেন কিসের মধ্যে পড়ছে? আপনি যদি জরিমানা Hello? করেন, আইন করেন, তাহলে আর ফেলবে না। না, আইন তো আছে ভাই, আইন তো অনেক কিছুই আছে, আইন তো আচ্ছা, তাহলে আমরা অনেক কিভাবে কিছুই বলতে আছে। পারি? আচ্ছা, আমরা বলেন, কিভাবে বলতে? পলিটিক্যাল হচ্ছে গভর্নমেন্ট পলিসি, রেগুলেশন, ট্যাক্সেশন, ট্রেড ট্যাক্সেশন, পলিটিক্যাল স্টেবিলিটি। আর ইকোনমিক যদি বলি তাহলে ইকোনমিক গ্রোথ, ইনফ্লেশন, এক্সচেঞ্জ রেট, ইন্টারেস্ট রেট, কনজিউমার পারচেস পাওয়ার, যেটা ইকোনমিক পড়ছে। আর সোশ্যাল হচ্ছে ডেমোগ্রাফিক্স, কালচার, লাইফস্টাইল ট্রেন্ড, এডুকেশন, পপুলেশন গ্রোথ। আর টেকনোলজি হচ্ছে ইনোভেশন, আরডি অ্যাক্টিভিটিস, অটোমেশন, ডিজিটাল ট্রান্সফরমেশন, টেকনোলজি অ্যাডাপশন। এনভায়রনমেন্ট হচ্ছে এনভায়রনমেন্ট রেগুলেশন, সাস্টেনেবিলিটি, ক্লাইমেট চেঞ্জ, রিসোর্স অ্যাভেলেবিলিটি। আর লিগ্যাল হচ্ছে লিগেল, লেবার রেগুলেশন, হেলথ অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ড, ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইট। আপনি যেটা বলতেছেন এটা তো হয়তো কোনো জায়গা থেকে কালেক্ট করছেন আর এখন উঠে বলতেছেন, তাই তো নাকি? নোট করা এটা আছে আমার আপনার, এটাই তো? সামারি করা, নোট করা। নোট করা, সামারি করা। কারণ আপনার এটার মধ্যে কি গ্রিন কনজিউমার, গ্রিন ইস্যু যেগুলো আছে, না, গ্রিন ইস্যুজ নাই, গ্রিন কনজিউমার। গ্রিন কনজিউমার আছে হ্যাঁ, আপনার নোটে? আচ্ছা, তো ধরেন কেন আমি এটা বলতেছি যে এখানে যেটা আছে এটার মধ্যে মোটামুটি সব জিনিসকে Cover ক্যাপচার করছে, আপনারটা তো করছে, বাট এখানে মোটামুটি ক্যাপচার করছে এবং এক জায়গাতে। অর্থাৎ এই জিনিসটা এমন যে ধরেন আমি যদি আপনাকে 10টা জায়গায় 10টা জিনিস দেখা চোখ বন্ধ করে বলি যে বলেন তো এটা কি হয়েছে, তখন আপনার মাথায় কিন্তু এক্স্যাক্টলি চোখ বন্ধ করলে এটা ভেসে আসবে না, তাই না? এটাকে জি। ভিজুয়ালাইজেশন বলে। ফর এক্সাম্পল, আমরা একটু মজা করি পড়ালেখা করতে করতে, কারণ আজকে 9টায় তো অনেক সময় আছে, এখন 10টাও বাজে নাই। তো ধরেন এটা একটু মজা করে শিখাই। বিষয়টা হইলো, এখন আমি সবাইকে একটা গল্প শোনাবো, ঠিক আছে? এবার দেখেন গল্পটা কি। গল্পটা হচ্ছে আপনি সোজা আইসিবি তে ঢুকছেন, আইসিবি তে ঢুকার পরে আপনি দেখলেন যে একজন ব্যক্তি সে একদম চকচকে লাল রঙের একটা ব্লেজার পরছে। কি রঙের? লাল রঙের। চকচকে লাল রঙের। আর সেই চকচকে লাল রঙের নিচে সে একটা টুকটুকে নীল কালারের লুঙ্গি পরছে। কি পরছে? লুঙ্গি পরছে। আপনি গিয়ে যখন তার পিছনে হাত দিছেন, মানে পিছনে বলতে তার পিঠে, জাস্ট বললেন যে হ্যালো, সে আপনার দিকে ফিরলো। এই যে ফিরে গেছে, এবার বলেন আপনারা সবাই চোখে কোনো একজন ব্যক্তির চেহারা দেখছেন কিনা? দেখছেন? কোন একজন ব্যক্তি দেখছেন? যদি আপনি প্রথম থেকে ভালো করে চিন্তা করেন তাহলে অফকোর্স আপনি দেখবেন, অফকোর্স দেখবেন। আমি কিন্তু কোনো ব্যক্তির নাম বলি নাই। এখন এই যে আপনি দেখছেন প্রথম, এইটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। এখন যখন আমরা কোনো একটা জায়গার মধ্যে মোটামুটি সামারি ভার্সনের সবকিছুকে পাই, তখন আমি পরীক্ষার সময় যখন চোখটা একবার বন্ধ করব, মানে জাস্ট মেমোরাইজ করার টাইমে, অন দ্যাট টাইম আপনার মাথায় এটা কিন্তু চলে আসবে, হ্যাঁ এটা এখানে পড়ছে, এই বক্সের মধ্যে ছিল, এটা নীল কালার করা, এটা সবুজ কালার করা ছিল। বুঝছেন? দ্যাটস ওয়াই হচ্ছে আমি জাস্ট এটা আপনাদেরকে সিএল এর বই থেকে দেখাচ্ছি, এটা ট্রু। আপনি জাস্ট যদি আগে অ্যাপ্লাই না করেন, করে দেখিয়ে শিওর কাজ করবে, ঠিক আছে? জি। আচ্ছা, এবার দেখেন কি এটাকে আমি ট্রু বলছি, আপনাদের কি এটা মনে হয় যে কাজ করবে? হ্যালো, করবে, করবে। জি জি আচ্ছা, এবার দেখেন, এবার হচ্ছে কি আমাদের এটা গেল কনজিউমার। এরপর আসেন সোশ্যালে কি বলছে, ইনকাম ডিস্ট্রিবিউশন। এর পরবর্তীতে যেটা আমরা বুঝি সোশ্যাল মোবিলিটি, লেভেল অফ এডুকেশন, সাইজ অফ পপুলেশন, তারপর হচ্ছে লোকেশন, এজ ডিস্ট্রিবিউশন, লাইফস্টাইল, কনজিউমারিজম। কনজিউমারিজমটা কি বলেন তো? কতটুকু কনজিউম করতেছে। এক্স্যাক্টলি, মানে পিপল হু আর ইন্টারেস্টেড টু কনজিউম, মানে হাউ মেনি ইউনিট অর সামথিং লাইক দ্যাট, মানে তারা কি আসলে এই জিনিসটা নিতে চাইতেছে নাকি চাইতেছে না, তো এটার বিষয় মানে কি পরিমাণ তারা চাচ্ছে ওই এরিয়ার মানুষজন। এরপর হচ্ছে যে আপনার অ্যাটিটিউড টু ওয়ার্ক উইথ লিজার। এরপর হচ্ছে আপনার গ্রিন কনজিউমার, এটা তো আমি বলছি। টেকনোলজিক্যাল ফ্যাক্টরে কি হচ্ছে, গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড R&D পলিসি, নিউ ডিসকভারিজ, প্রোডাকশন অ্যান্ড মেথড অফ প্রোডাকশন, স্পিড, R&D, ডেভেলপমেন্ট ইন আদার ইন্ডাস্ট্রি, নিউ ডেভেলপমেন্ট যেটা বিগ ডাটা, ডাটা অ্যানালাইসিস, সাইবার সিকিউরিটি, আমরা একটু পরে পড়বো।
অপরচুনিটি কস্ট অফ ফলিং টু কিপ আপ। একটা জিনিস দেখেন, এখানে যেগুলা গ্রিন কালারে মার্ক করা এগুলাই কিন্তু আসলে আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমরা একটার সাথে একটা গোলমাল করে ফেলি, তাই সবগুলাতে আমি আইডেন্টিফাই করি নাই, শুধু গ্রিন কালার গুলা করছি। এরপর কি পলিটিক্যাল ফ্যাক্টর হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার পলিসি, ট্যাক্সেশন পলিসি, রেগুলেশন, আর হচ্ছে গভর্নমেন্ট পলিসি, স্ট্যাবিলিটি। এখন এখানে দেখেন যতগুলা পলিসির কথা বলা হচ্ছে এবং রেগুলেশনের কথা বলা হচ্ছে এগুলো হচ্ছে পলিটিক্যালে পড়তেছে, তাহলে পলিসি গুলা পড়তেছে পলিটিক্যালে আর ল গুলা পড়তেছে লিগালে। পলিসি কিন্তু লিগালে পড়তেছে না আর ল কিন্তু পলিটিক্যালে পড়তেছে না, এই জিনিসটা মাথায় রাখেন। পলিসি গুলা পলিটিক্যালে, পলির সাথে পলি, ঠিক আছে, এই যে পলি পলি, আর এখানে আপনার ল এর সাথে লিগাল। দেখেন এখানে কোনো পলিসি পাইছেন না, এখানে হচ্ছে ল এন্ড রেগুলেশন, আর এখানে হচ্ছে পলির সাথে পলি মানে পলিসি, ঠিক আছে। এবার আসেন, এটা তো শেষ, এটা মোটামুটি গেল, এটা আশা করি আপনার স্ক্রিনশটটা নিছেন। আমি চলে যাচ্ছি আবার পিএল এর বইতে। ওকে, এখন আমাদেরকে যদি এভাবে করে পেস্টেলের কথা বলে, আমাকে আমার সিনারিও থেকে বুঝতে হবে যে এখানে কিসের কথা বলছে, এর পরবর্তীতে ওইটা কোন ফ্যাক্টর আন্ডারে পড়ছে সেটাকে মার্ক করতে হবে। আমার সবগুলা মার্ক করে বক্স করে সবকিছু লিখে বুঝাই ফেলা যা আপনি যা চাইছেন তার থেকেও বেশি আমি পারি, দরকার নাই, ঠিক আছে। এবার আসেন ন্যাচারাল ক্যাপিটাল। ন্যাচারাল ক্যাপিটাল কি? আমার পরিবেশ থেকে আমি যে জিনিসপত্রগুলা পাইতেছি, যেমন এয়ার, ওয়াটার, তারপর লাইট, এইসব মানে সানলাইট আর কি, তারপরে এই সকল জিনিসগুলো, এক কথায় নেচার থেকে আমি যে জিনিসপত্রগুলো পাচ্ছি, যেটা কিনা আমি আমার প্রতিষ্ঠানটাকে পরিচালনা করার ক্ষেত্রে ব্যবহার করছি, সেগুলো হচ্ছে আমার ন্যাচারাল ক্যাপিটাল। তাহলে দ্য স্টক অফ রিনিউয়াল অর নন রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেস দ্যাট কম্বাইন টু yield a float of benefits or services to people. ওকে, এবার চলে আসেন এখানে যে গ্রিন ফাইন্যান্স। গ্রিন ফাইন্যান্স কি? গ্রিন ফাইন্যান্স ক্যান রেফার টু ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট ইনটু এনভায়রনমেন্টাল গুডস এন্ড সার্ভিসেস। তার মানে যদি আপনি দেখেন যে কোনো একটা জায়গায় মেন উদ্দেশ্য হচ্ছে পরিবেশের কল্যাণ সাধন এবং সেখানে আপনি ইনভেস্টমেন্ট করতেছেন, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ গ্রিন ফাইন্যান্স। আমরা ডেস্টিনি 2000 নাম শুনছি? Destiny Group. ডেস্টিনি 2000 ছিল না, ওইটার নাম পুরা হচ্ছে ডেস্টিনি 2000, এটা ছিলই তো নাকি? জি জি ওইখানে একটা বিষয় ছিল না যে আপনি আজকে টাকা দিবেন, আমরা গাছ রোপণ করবো, এরপরে এই গাছ বড় হইব, তারপরে এটা কাটি আমরা বিক্রি করুম, আবার কাটার সময় নতুন করে গাছ রোপণ করুম, বলছিল না? দ্যাট ওয়াজ এ গ্রিন ফাইন্যান্সিং, বুঝছেন? হ্যালো, জি জি। এক্স্যাক্টলি। তার মানে এটা হচ্ছে গ্রিন ফাইন্যান্সের একটা উদাহরণ, এছাড়া আরো অনেক উদাহরণ থাকতে পারে। এক কথায় পরিবেশের জন্য ফ্রুটফুল, হেল্পফুল, ইকোলজিক্যাল ব্যালেন্স রাখার জন্য হেল্পফুল, এই জায়গায় ইনভেস্টমেন্ট করাই হচ্ছে গ্রিন ফাইন্যান্স। শেষ। তাহলে গ্রিন ফাইন্যান্স অলসো, এটা থেকে এগুলা মানে গ্রিন ফাইন্যান্স, গ্রিন হাউস, ইকোলজিক্যাল, এনভায়রনমেন্টাল লিঙ্ক। আমাকে হচ্ছে একটু কষ্ট করে 2 মিনিট সময় দেন, আমি একটু সিএল এর ট্যাক্স এর লিঙ্কটা দিয়ে আসি। সাইড সাউন্ড হচ্ছে কার থেকে? আচ্ছা আচ্ছা, সমস্যা না, আমি দেখতেছি। আলামিন ভাইয়া একটু কাইন্ডলি মিউট রাখবেন। প্রিন্সিপালস হুম, একটা মিনিট, হ্যাঁ।
আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। ওকে, তাইলে জি, এবার শোনা আসেন, যাচ্ছে। এখানে দুইটা জিনিস দেখেন। একটা কথা বলছে গ্রিন ফাইন্যান্স, আর একটা হচ্ছে ফাইন্যান্সিং গ্রিন। একটা হচ্ছে গ্রিন ফাইন্যান্স, আর একটা হচ্ছে কি ফাইন্যান্সিং গ্রিন। তাহলে গ্রিন ফাইন্যান্সিং কি? এনশিওরিং দ্যাট ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং টেকস অ্যাকাউন্ট অফ দ্য রিস্ক অ্যান্ড অপরচুনিটি জেনারেটেড বাই ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস। তার মানে যে জায়গাতে, মানে যেটার উপর ভিত্তি করে আমি এগুলাকে বিবেচনা করে ফাইন্যান্স করব, সেটা হচ্ছে গ্রিন ফাইন্যান্স। আর ফাইন্যান্সিং গ্রিন কি? এনকারেজিং পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনভেস্টমেন্ট ইন সাস্টেনেবিলিটি এনার্জি অ্যান্ড আদার প্রজেক্ট। এবার আমি অন্যান্য মানুষকে এনকারেজ করব যে তারা যেন এই সকল জায়গাগুলোতে ইনভেস্ট করে যেটা কিনা পরিবেশের জন্য সাস্টেনেবল, এনভায়রনমেন্টের জন্য সাস্টেনেবল। দ্যাট ইজ কল্ড ফাইন্যান্সিং গ্রিন। তার মানে গ্রিনিং ফাইন্যান্স আর ফাইন্যান্সিং গ্রিন, ক্লিয়ার তো না? হ্যালো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এবার চলে আসেন, এখানে আর কিছু লাগবে না, এখানে আসেন। ওমাস 5 C's যিনি বলছেন, ফ্যাক্টরস এনকারেজিং ডেভেলপমেন্ট অফ গ্লোবাল বিজনেস। তাইলে এখানে কি বলছে? এরা গ্লোবাল বিজনেসের ক্ষেত্রে এনকারেজ করার ক্ষেত্রে রোল প্লে করে, গ্লোবাল বিজনেসে এনকারেজ করার ক্ষেত্রে রোল প্লে করে। তাইলে এরা কারা? আসেন, কাস্টমার, এরপর হচ্ছে কোম্পানি নিজে, এরপরে হচ্ছে কম্পিটিশনের দিক থেকে গ্লোবাল কম্পিটিটরসরা হু আর এনজয়িং দ্য বেনিফিটস অফ গ্লোবাল কমিটমেন্ট কুড এনকারেজ এ প্রিভিয়াসলি, দাঁড়ান একটা মিনিট, দাদা 10টা 45 হলে জানাইয়েন। আচ্ছা, এবার কি হচ্ছে? কম্পিটিশন, কম্পিটিশনের কথা বললাম। আর এরপর হচ্ছে কারেন্সি ভলাটিলিটি, অর্থাৎ কোনো কারণে যদি আমার এক্সচেঞ্জ রেটের মানে অনেক উঠানামা করে, তো সেক্ষেত্রে এটাই হচ্ছে আমার কারেন্সি ভলাটিলিটি। এরপর হচ্ছে কান্ট্রির একটা বিষয় আছে যে যে দেশে যে জিনিসটা জমে ওই দেশে ওইটার বিজনেস হবে। কারণ ধরেন বাংলাদেশের মতো দেশে যেমন আহ মানে অ্যালকোহলের বিজনেস খুব একটা হবে না। অন দি আদার হ্যান্ড যে সকল দেশে খ্রিস্টান মানুষজন বেশি থাকে ওই দেশে আপনার অ্যালকোহলিক বিজনেস বেশি হবে, তাই না? তার মানে আমার ডেভেলপমেন্ট বা গ্লোবাল বিজনেসের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো এনকারেজ করে সেগুলো হচ্ছে নিচের এগুলা। ঠিক আছে, কোম্পানি নিজে, কোম্পানির আশেপাশের কম্পিটিটররা। ধরেন আমরা একটা জায়গায় পড়ছিলাম বা আমরা নিজেরাও জানি, ধরেন, তাও আমি জিজ্ঞেস করতেছি, ধরেন কোনো একটা কলেজের প্লেগ্রাউন্ডে একটা কোকের দোকান আছে, কোকের স্টল আছে, কেমন? আর আরেকটা কলেজের প্লেগ্রাউন্ডে কোকের, মোজোর, পেপসির স্টল আছে। কোন জায়গা থেকে বেশি কোল্ড ড্রিঙ্কস বিক্রি হবে, বা ধরেন কোক কোন জায়গা থেকে বেশি বিক্রি হবে? আমি বলতেছি এক জায়গায় শুধু কোকের আছে, এক জায়গায় শুধু কি কোকের আছে, আর আরেক জায়গায় কোক, পেপসি, মোজো তিনোটা আছে। এখন কোন জায়গায় কোকের আইটেম বেশি বিক্রি হবে বলেন তো, যে জায়গার সেলের দিক থেকে? একটা মাত্র আছে, কুকার স্টল আছে। আচ্ছা, আর কেউ বলবেন? ভাই এখানে আমি মনে করি লোকেশন একটা বড় ফ্যাক্টর, যেটা আরো যেখানে কাছে। সবগুলো আছে ওখানে হবে বেশি বিক্রি। আচ্ছা, এবার আমি বলতেছি, মোটামুটি তিনজনের উত্তর শুনলাম। যেখানে কিনা কোক, পেপসি, মোজো তিনোটা আছে সেই জায়গায় কোকের বিক্রি বেশি হবে। উত্তর হচ্ছে কেন? কেন? কারণ হচ্ছে যেখানে কিনা শুধু কোকের দোকান আছে সেখানে হিউম্যান সাইকোলজি এটা কাজ করবে, আমি কি কোক খাবো নাকি খাবো না। ঠিক আছে, আর যেখানে আপনার দেখবেন যে অনেকগুলা মানে অপশন আপনার কাছে আছে, তখন আপনার মাথায় প্রশ্ন আসবে এটা যে আমি কোনটা খাবো। বুঝতে পারছেন? ফর এক্সাম্পল, আমি যদি কোচিং দিয়ে বুঝাই, ধরেন আজ থেকে আরো 10 বছর আগে, কত বছর আগে 10 years back, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কবে আসছে? প্রেসিডেন্ট অর্ডারে আসছিল না? 72 সেই স্বাধীনতার পরেই তো আসছে নাকি? তার আগেও তো সিএ ছিল, ছিল না? ঠিক আছে, তখন কি সিএ তে কোচিং ছিল? জানেন না। না, ছিল না, ছিল না।
খুব একটা ছিল না, থাকলে তো ভাই কেউ না কেউ বলতো আমাদের সময় ছিল, তাই না? মানুষজন কি বলে, আমরা এমনি পাস করে ফেলছি, বলে না? বলে, এটা বলে, হয়তো সে পাস না করলেও না, বলে বা একদম ভুয়া করলেও কথা। বলে। আমার পাকিস্তান পিরিয়ডের আইসিডি তে ফাউন্ডার একজন মেম্বার আছে, আমি চিনি। হ্যাঁ, হ্যাঁ, সো এগুলা ভুল কথা। ওনারাও টুগেদার করে পড়াশোনা করতেন। এই অনেক তো বয়স। টুগেদার করে করছে, কিন্তু হ্যাঁ, কোচিং তো এবং ছিল না, তাই না? উনাদেরও হেল্পলাইন ছিল, তাহলে হেল্পলাইন ভুল ছিল, কথা। হ্যাঁ হেল্পলাইন হ্যাঁ, ছিল, ভুল কথা। কিন্তু হ্যাঁ, ডেডিকেটেড হেল্পলাইন তো ছিল না, তাই যারা না? ফাউন্ডার মানে মেম্বার সবাই তাদের। মিলে একটা গ্রুপ থাকতো, সেটা একসাথে পড়ালেখা করতো, তাই না? হ্যাঁ, কিন্তু এখন আপনি দেখেন যে অনেকেই আছে যেটা কিনা বিভিন্ন জায়গায় হেল্প নিচ্ছে। কেন? কারণ যখন একটা জায়গায় শুধুমাত্র একজন থাকে, তখন তাদের মনের মধ্যে প্রশ্ন আসে, এটা লাগে না। কিন্তু যখন একটা জায়গায় 10 জন থাকে, তখন তাদের মাথায় প্রশ্ন আছে, এটা নিশ্চয়ই লাগতে পারে, নইলে তো এতগুলো আসতো না, তাই না? বুঝতে হ্যাঁ, পারছেন? সুন্দর বলছেন। হ্যাঁ, এটা হচ্ছে একদম পারফেক্ট এক্সাম্পল টু এক্সপ্লেইন যে কেন ও একাধিক থাকলে সেটার রেভিনিউ বেশি হয়। ক্লিয়ার? ধরেন একটা কথার কথা, আজকে আপনি পানির বোতল কিনে খাইতেছেন, আজ থেকে 100 বছর আগে কিনে খাইতেন না। এখন পানির চিন্তাও বোতল করেন না। কিনে খাইতেছেন, ডাজন্ট মিন যে শুধুমাত্র এই পানি, মানে মানে এখন পানির বোতল কিনে আরো একটা কারণ হচ্ছে যে আপনি দেখতেছেন দোকানে গেলে অনেক রকমের পানি বিক্রেতা আছে, মাম আছে, ফ্রেশ আছে, কিনলে আছে, আকুয়াফিনা আছে, সব আছে। এবার আপনি বলতেছেন আমি এটা খামো ওইটা খামো, তার মানে আপনার মাথায় সাইকোলজিক্যালি হিট করতেছে যে পানির বোতল কিনে খাওয়া লাগে, এই কারণে আপনি কিনতেছেন। এখন যদি শুধুমাত্র একটাই পানি বিক্রি করতো, তখন আপনি বলতেন না যে হ্যাঁ পানির বোতল কিনে খাওয়া লাগে, আর দূর পানি কেউ কিনে খায় নাকি, তাই না? বুঝছেন ব্যাপারটা? হ্যালো। লজিক্যাল, আপনার আনসারটা লজিক্যাল। হ্যাঁ হ্যাঁ, আমি তো লজিক্যালি বলবো, অফকোর্স ভাই, লজিক্যাল না বললে তো হবে না। আচ্ছা, এখন ক্লিয়ার তো না? আমি বুঝাইতে পারছি? তার মানে জি, যে জায়গায় কম্পিটিশন বেশি হবে, সেই জায়গায় কাস্টমার এটা চিন্তা করবে যে না, এটা দরকার হয়। ধরেন এখন মাঝে মাঝে আমাকে মানুষ ফোন দিয়ে বলে যে দাদা, আপনারা কি সিএ তে ফার্মে ভর্তি হওয়ার জন্য কোচিং করান কিনা? এটাও আমাদের কাছে আসে, যে তাইলে এটারও একটা জানেন। ব্যাচ করেন। তো তার মানে কি হচ্ছে যে তারা এটাকে নিড হিসেবে চিন্তা করতেছে। কেন? কারণ অলরেডি যারা দেখতেছে যে এটারও আছে এটারও আছে, তাহলে ওইটারও থাকতে পারে। এখন ধরেন একজন, আমি এটা দিয়ে শুরু করলাম, ধরেন আমি ফার্মের ভর্তি নিয়ে একজনরে শুরু করলাম, সে ধরেন ভালো একটা ফার্মে চান্স পাইলো, সে গিয়া যদি আরেকজনরে বলে যে জানো আমি, ধরেন তার ফার্মে চান্স পাওয়ার পিছনে তার অবদান সব থেকে বেশি, আপনি ভালো রেজাল্ট করার পিছনে আপনার অবদান সব থেকে বেশি, সব থেকে বেশি অবদান সৃষ্টিকর্তার, দ্বিতীয়ত আপনার, তাই না? এটা ছাড়া তো কখনোই সম্ভব না। এরপরে হয়তো আমাদের কাহিনী আসতে পারে 3 নম্বরে, কিন্তু এই দুইটা ছাড়া কোনোভাবেই পাস সম্ভব না, আমরা যত কিছুই ঢেলে দিই আপনাকে। তো দ্যাট মিনস হচ্ছে যে আমাদের যখন কম্পিটিটররা মার্কেটে থাকে, তখন ওই ইন্ডাস্ট্রিতে ওইটার চাহিদা সৃষ্টি হয়, আর যখন চাহিদা সৃষ্টি হয় তখন ওইটার বিজনেসটা ওইখানে গড়ে ওঠে। বুঝছেন? এবার আসেন কারেন্সির যে বিষয়টা, আর অন দা আদার হ্যান্ড তো কান্ট্রি, এটা তো বলছিলাম যে লোকেশন বা ওই জায়গাটা ডিপেন্ড করে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই 5টা হচ্ছে আমার ডেভেলপমেন্ট, গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে এনকারেজ করে। এবার চলে আসেন পোর্টার্স ডায়মন্ড। তো পোর্টার্স ডায়মন্ডের ক্ষেত্রে এটাও মোটামুটি ইম্পর্টেন্ট একটা বিষয়। পোর্টার্স ডায়মন্ডের উপাদান কয়টা? টোটাল 4 ভাগে ভাগ করছে, কেমন? আবার এটার মধ্যে ফার্ম স্ট্র্যাটেজি, স্ট্রাকচার, রাইভালরি, এটার আবার ভেঙে ভেঙে বলছে। ডিমান্ড কন্ডিশন আছে, তারপর রিলেটেড এন্ড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ আছে, আর হচ্ছে আপনার ফ্যাক্টর কন্ডিশন আছে। এবার আসেন কোনটার মধ্যে কি পড়ছে। আসেন, আমার ফ্যাক্টর কন্ডিশনের বা রোল অফ ফ্যাক্টর কন্ডিশনের মধ্যে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বেসিক ফ্যাক্টর, আর একটা হচ্ছে অ্যাডভান্স ফ্যাক্টর। প্রথমে হচ্ছে রোল অফ ফ্যাক্টর কন্ডিশন, সেখানে কি আছে? হিউম্যান রিসোর্স, স্কিল, ফিজিক্যাল রিসোর্স, নলেজ, ক্যাপিটাল, ইনফ্রাস্ট্রাকচার, যেখানে কিনা এটা গড়ে উঠেছে। এবার হিউম্যান রিসোর্সের মধ্যে কি কি পড়তেছে? প্রাইস, মোটিভেশন, ইন্ডাস্ট্রি রিলেশন। ফিজিক্যাল রিসোর্সের মধ্যে পড়তেছে ল্যান্ড, মিনারেল, ক্লাইমেট, লোকেশন, রিলেটিভ টু আদার নেশন, সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল নলেজ, নো হাউ, তারপর হচ্ছে আপনার মানে কিভাবে করে কি করতে হয় এটা সম্পর্কে জানা, এডুকেশনাল ইনস্টিটিউশন। ক্যাপিটালের মধ্যে পড়তেছে আপনার অ্যামাউন্ট অ্যাভেলেবল ফর ইনভেস্টমেন্ট, হাউ ইট ইজ ডিপ্লয়েড। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়তেছে ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন এন্ড হাউজিং। এর মধ্যে আবার এই যে ফ্যাক্টর গুলা, এটারে আবার 2 ভাগে ভাগ করছে, আমার বেসিক ফ্যাক্টর আর হচ্ছে অ্যাডভান্স ফ্যাক্টর। বেসিক ফ্যাক্টর কি করে? বেসিক ফ্যাক্টর ইনক্লুডস ন্যাচারাল রিসোর্সেস, ক্লাইমেট, সেমি স্কিল, আনস্কিল্ড লেবার. Basic factors are inherited or the best
দেয়ার ক্রিয়েশন ইনভলভস লিটল ইনভেস্টমেন্ট। আর অ্যাডভান্স ফ্যাক্টর কোনটা? ইনক্লুডস মডার্ন ডিজিটাল কমিউনিকেশন, তারপরে হাইলি এডুকেশনাল পার্সোনাল, রিসার্চ ল্যাবরেটরিজ অ্যান্ড সো ফোর্থ। তার মানে ওই যে আমরা যে একটা বিষয় বলছিলাম যে কম্পিটেন্সের কথা মনে আছে, একটা থ্রেশহোল্ড একটা ইউনিক, তাই না? বেসিক ফ্যাক্টর যেটা অনেকটা থ্রেশহোল্ড টাইপের, কেমন? আর অ্যাডভান্স যেটা এটা হচ্ছে ইউনিক বা কোর টাইপের, বোঝা গেছে? যেটা সবার কাছে থাকে না এবং যেটা কিনা একটু আলাদা। আমরা যদি এটাকে আবার আমাদের ওই রিলেভেন্সের মধ্যে একটা বিষয় পড়ছিলাম যে আপনার এখানে হচ্ছে বেসিক আর হচ্ছে অ্যাডভান্স। হ্যাঁ, ওই যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে একটা পড়ছিলাম যে একটা হচ্ছে আপনার কি এনহ্যান্সিং কোয়ালিটেটিভ, আর একটা হচ্ছে কি কোনটা? ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আছে না? এটা আমি মজা করে বুঝাইছিলাম যে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে একটা স্টুডেন্ট সে স্কুলে ইউনিফর্ম পরে যাবে, সাদা শার্ট কালো প্যান্ট, দ্যাট ইজ তার ফান্ডামেন্টাল। আর এনহ্যান্সিং কোনটা? সে একটু ভালো করে চুল আঁচড়াইলো, একটু ফর্মাল গেল, নিচে একটা তেল চিকচিকে শু পড়ছে, এগুলো হচ্ছে তার এনহ্যান্সিং। তো এখানেও একইভাবে বেসিক ফ্যাক্টর এটা কিনা সবার মধ্যে থাকা দরকার, আর অ্যাডভান্স ফ্যাক্টর এটা কিনা প্রতিষ্ঠানকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এবার আসেন রোল অফ ডিমান্ড কন্ডিশন। এখানে কি হোম মার্কেট ডিটারমাইন হাউ ফার্ম পারচিভ, ইন্টারপ্রিট এন্ড রেসপন্ড টু বায়ার্স নিড। কিভাবে করে তারা বায়ারদের এই জিনিসগুলো ফুলফিল করতে পারতেছে। দিস ইনফরমেশন পুটস প্রেসার অন ফার্ম টু ইনোভেট এন্ড প্রোভাইডস এ লঞ্চ প্যাড ফর গ্লোবাল অ্যাম্বিশন। অর্থাৎ এটার মাধ্যমে গ্লোবাল অ্যাম্বিশনে এই জিনিসটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। এরপরে চলে আসেন এখানে রোল অফ রিলেটেড এন্ড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ। তো আশেপাশের মানুষজন যখন এটাতে মানে থাকে তখন সেক্ষেত্রে এটাও আমার স্ট্র্যাটেজিকে সামনের দিকে ভূমিকা পালন করে। ফর এক্সাম্পল, আমি যদি চিন্তা করি ডিম বিক্রি করব, যদি ট্রান্সপোর্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আমি আমার ডিমটাকে প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে পাঠাবো কি করে? তার মানে আমার রিলেটেড বা সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ হচ্ছে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, যারা কিনা আমার ডিমগুলারে কিনে মানে বহন করে এখান থেকে শহরে নিয়ে যাবে। এবার আসেন রোল অফ স্ট্র্যাটেজি, স্ট্রাকচার, রিভেলরি। এরা কারা? স্ট্রাকচার মানে কি আপনার বিজনেসের স্ট্রাকচারের উপর ভিত্তি করে আপনার বিজনেসটা কিভাবে কি হবে না হবে এটা ডিপেন্ড করতেছে। আমি যেগুলো বলতেছি এগুলো আবার একটু আপনারা পড়ে নিয়েন একটু, হ্যাঁ? আর না বুঝলে এটা তো ক্লাসে জিজ্ঞেস করবেনই। আর চাইলে গ্রুপ তো খোলা হয়ে গেছে, গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিবেন যে কোনো কিছু, যে কোনো সময় আশা করি চেষ্টা করব দ্রুত সলিউশন দেওয়ার জন্য। আর স্ট্র্যাটেজি কি? আমার স্ট্র্যাটেজি হচ্ছে যেটা আমরা বললাম যে লং টার্মের জন্য আমার প্রতিষ্ঠান কিভাবে সাস্টেইন করবে সেটাকে আমি কিভাবে ডিসাইড করবো, সেটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। আর এরপর হচ্ছে যে ডোমেস্টিক রিভালরি, যেটা কিনা আমার ডোমেস্টিক বলতে কি যেটা আমার দেশের মধ্যে আছে, কেমন? মানে যেটা আমার একদম আশেপাশের রিভালরি যারা আছে আর কি, যারা কিনা আমার একদম আশেপাশের তারাই, আর তারা হচ্ছে তাদের এটার উপর ভিত্তি করে আমার প্রতিষ্ঠান কি হবে না হবে এটা ডিপেন্ড করবে, তাদের স্টেপের উপর আমি স্টেপ নিব। ফর এক্সাম্পল ধরেন আজকে আইফোন গড়ে তোলার কারণে কোন একটা সময় মার্কেটে মোবাইল লিডার কে ছিল জানেন? ব্ল্যাকবেরি, নোকিয়া, এইচটিসি, তাই না? নোকিয়া, এইচটিসি, ব্ল্যাকবেরি এগুলো ছিল না? হয়তো নোকিয়ার নাম সবাই শুনছি প্লাস, কিন্তু আপনার ব্ল্যাকবেরি, এইচটিসি এগুলোর কথা শুনিনি। এগুলো ছিল নোকিয়া কম দামি ফোন বাইর করতো, আর ব্ল্যাকবেরি, এইচটিসি এগুলো হচ্ছে বেশি দামি ফোন বাইর করতো, বুঝছেন? আর সেই জায়গায় এই যে ফোল্ডেবল এই সেই দুনিয়া যত কিছু সব তারা বাইর করতো, টাচ এন্ড টাইপ সব থাকতো তাদের ফোনে। এর পরবর্তীতে কি হইলো? অ্যাপল ঢুকলো। অ্যাপল ঢুকার পরে কি হইলো? এই যে অ্যাপল ঢুকার পরে অনেকগুলা কোম্পানি গড়ে উঠছে। এটার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা কি? টেকনোলজি ডেভেলপমেন্ট হচ্ছে। মানে কারণ যদি কম্পিটিটিভ বা ডোমেস্টিক রিভ্যালিও যদি না থাকতো তাহলে সেক্ষেত্রে কি হইতো? কোনোদিন ইন্ডাস্ট্রি গ্রো হইতো না। ঠিক আছে? এই যে ধরেন এখন আমরা এইভাবে করে সার্ভিস দিচ্ছি, আগে আগে কি আমরা রেকর্ডিং দিতাম? যারা এখানে সিএল এ ছিলেন তারা তো জানেন নোবেল প্রফেশনাল একাডেমিতে জীবনে রেকর্ডিং দিত? উত্তর হয়েছে না, দিত না। আমাদের ওই যে ইউটিউব চ্যানেলে আগের এখনো 2 বছর আগের ভিডিও আপলোড করা আছে, সেখানে বলাই আছে যে আমাদের এখানে কোনো রেকর্ড দেওয়া হয় না, রেকর্ড দিলে মানুষ খারাপ হয়ে যায়, ক্লাসে জয়েন করে না, তাই রেকর্ড দেওয়া হয় না, শেষ সিম্পল অ্যান্সার এটাই। কিন্তু এখন আমরা কি দেখছি? ওমা এ আসতেছে, ও রেকর্ড দিতেছে, সে রেকর্ড দিতে। এখন আমরা যদি রেকর্ড না দিই মানুষজন বলে যে ওমা ভাই সবাই তো দিতেছে আপনারা দিচ্ছেন না কেন? এই কারণে এখন আমরাও দিচ্ছি, বুঝতে পারছেন? তো এই কারণে আমার যদি রিভ্যালরি না থাকে আমার ইমপ্রুভমেন্ট হবে না, সেটা ওভারঅল স্ট্র্যাটেজিতেই হবে না। আর যদি থাকে তখনই আমি আমার নিজেকে আগের থেকে বেশি ইমপ্রুভ করব। এবার আসেন ক্লাস্টার্স। ক্লাস্টার্স কি? ইজ এ লিঙ্কিং অফ ইন্ডাস্ট্রিজ থ্রু রিলেশনশিপ হুইচ আর আইদার ভার্টিক্যাল বায়ার সাপ্লাই অর হরিজন্টাল কমন কাস্টমার টেকনোলজি স্কিল। তার মানে কি? একটা হচ্ছে আপনার বায়ার সাপ্লায়ার, তার মানে কি একটার সাথে একটা কানেক্টেড। ফর এক্সাম্পল ধরেন
আপনি কফি বিক্রি করেন, আপনি কি করেন? হ্যালো, দাদা শুনছি দাদা। ওকে, কফি বিক্রি করেন। এখন ধরেন কফি বিক্রি করতেছেন, এখন কফি কি আপনি হাওয়ার উপর বিক্রি করবেন? কফির একটা জিনিসের উপর ঢালি বিক্রি করতে হবে না নাকি? তো এখন এই জিনিসটাও যদি আপনার কাছে থাকে, ধরেন এইখানে কি হচ্ছে যে আপনি কফির কাপ বানান, মানে কাপও বানান আবার কফিও বিক্রি করেন, তাহলে কফির কাপ এবং কফি, তাহলে এখানে কি হচ্ছে, একজন সাপ্লায়ার যে কিনা কফির কাপ বানায় সেখান থেকে বায়ারে কফি কিনে নিয়ে আবার কফি বেচতেছে, তাইলে এটা কোন ধরনের ক্লাস্টার? ভার্টিক্যাল ক্লাস্টার। কেমন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এটা কি বুঝতেছি। ভার্টিক্যাল ক্লাস্টার? আর ধরেন আপনি যখন কফি খাবেন, কফি খাওয়ার সাথে সাথে এবার ধরেন আপনি চা খাবেন, চায়ের সাথে বিস্কুট খাবেন না? হুম। খাবেন। তো তার মানে এই যে হুম। চায়ের সাথে আপনি বিস্কুট খাচ্ছেন, এটা হচ্ছে কোন ধরনের ক্লাস্টার? হরিজন্টাল ক্লাস্টার। কমন কাস্টমার, সে চাও খাইতেছে বিস্কুটও খাইতেছে, তাই না? ঠিক কিনা? একই কাস্টমার দুইটা জিনিস পারচেজ করতেছে, তাই না? তার মানে কফি এবং কফির কাপ, এটা কফি বানানো মানে লোক, আর হচ্ছে কফির কাপ বানানো লোক, এখানে দুইটা হচ্ছে আপনার বায়ার সাপ্লায়ার বা ভার্টিক্যাল। আর হরিজন্টাল মানে হচ্ছে পাশাপাশি। পাশাপাশি মানে হচ্ছে কোনটা? এই যে আপনার একই কাস্টমার দুইটা জিনিস পারচেজ করতেছে, দেজ আর হরিজন্টাল। ক্লিয়ার? এবার আসেন, এটা মনে রাখার, আমরা অনেক সময় পরীক্ষার হলে গিয়ে গোলমাল করে ফেলি যে কোনটা ভার্টিক্যাল কোনটা হরিজন্টাল, আমার মনে থাকে না। ঠিক আছে, এটা এই বিষয়ে আরেকটু যদি লিবারেল একটু এক্সপ্লেনেশন করেন। কোনটা নিয়ে হরিজন্টাল আর ইয়েটা, হরিজন্টাল আর ইয়েটা ভার্টিক্যাল। ভার্টিক্যালেরটা? আচ্ছা, মানে এখানে হচ্ছে যে লিঙ্কিং ইন্ডাস্ট্রি। আরেকটু ইজি করে। ঠিক আছে, করতেছি। এটা হচ্ছে আমার কি লিঙ্কিং ইন্ডাস্ট্রি। কি লিঙ্কিং ইন্ডাস্ট্রি? মানে একটার সাথে একটা লিঙ্ক করা, একটার সাথে একটা কি লিঙ্ক করা। তাহলে আপনি চা খাইতে গেলে আপনার কফির কাপ লাগবে, কিন্তু যে কফি ক্রেতা সে তো আর কাপ কিনে চা খাবে না, তাই না? জি খাবে না কি জি? সে তো বলবে না যে আমার একটা কফির কাপ দাও এরপরে কফি দাও, সেটা বলবে? সে ডিরেক্ট না। কফি খেতে আসছে, তাই না? তাই তো। হ্যালো, আমার সাথে একটু জি কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে তাহলে বলেন। এখন ধরেন, তাহলে যে ডিরেক্ট কফি খেতে আসছে তার কিন্তু কাপ কেনার দরকার নাই। কাপ কেনার দরকার কার? যে কফি বানায়, তাই না? জি কফি বিক্রেতা। তাই না? এখন যে কফি হুম। বানাচ্ছে সে হচ্ছে এই জায়গায় ওই যে কফি বানানো আর কফির কাপ বানানো, এদের মধ্যে সাপ্লায়ার কে? কফি কাপ যে বানায়, যে কফির কাপ বানায়। আর হচ্ছে যে কফি বানায় সে হচ্ছে এখানে কি বায়ার হয়ে যাচ্ছে, তাই না? এই যে এখানে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে, লিঙ্কিং ইন্ডাস্ট্রি, এটাই হচ্ছে আমার কি ভার্টিক্যাল। আর হরিজন্টাল কোনটা? এটা হচ্ছে যে আমার কমন কাস্টমার টেকনোলজি স্কিল, অর্থাৎ আপনি যেটা জানেন সেটার পাশাপাশি। এটা অনেকটা ধরেন কিসের কথা বলতে পারি, ধরেন সিমিলার প্রোডাক্ট আছে না, আমরা একটা পড়ছিলাম সাবস্টিটিউট প্রোডাক্ট, আর একটা হচ্ছে যেটাকে বলা হয় লিঙ্কিং প্রোডাক্ট। লাইক সাবস্টিটিউট কমপ্লিমেন্টারি। প্রোডাক্ট কোনটা? চায়ের পরিবর্তে কফি, ওইটা না কিন্তু আবার। কেমন? এখানে হচ্ছে যে কফির সাথে আপনি যেটা খাইতেছেন, তাহলে এটা কি কমন কাস্টমার না তারা? মানে এরকম আর হোটেলে ভাত খাওয়ার মতো, ভাত খেতে গেলে তরকারি খাইতে হবে এরকম নাকি? এক্স্যাক্টলি, হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি বুঝছেন তো না? তাহলে জি চাল জি দোকানদার এবং হচ্ছে তরকারি দোকানদার, দেজ আর কনসিডার্ড এজ, যে ভাত খাইবো এটা তরকারি খাবো নাকি? সে শুধু শুধু ভাত খাইবো? হ্যাঁ অবশ্যই তরকারি তারা খাইতে হবে, নাহলে তো তরকারি ভাত দ্বারা খাইতে দেখে হইব। খাবে। তার মানে একই কাস্টমার ভাতের এবং তরকারির কাস্টমার, তাই না? হুম। তাইলে এটা হচ্ছে হরিজন্টাল। এবার বুঝছেন? জি হ্যালো, জি বুঝছি। দুটা আচ্ছা, জিনিসের কাস্টমার বুঝছি। সেম, মানে জিনিসটা হচ্ছে দুটা ডিফারেন্ট জিনিস, সেম কাস্টমার। সেম কাস্টমার, তাহলে এটা হচ্ছে কমন কাস্টমার টেকনোলজি স্কিল। এবার বুঝছেন? জি জি জি। আচ্ছা, এখন ধরেন এই যে স্কিলের কথা আমি যদি বলি, ধরেন আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে আমরা ধরেন আমি এখানে আপনাদেরকে সার্ভিস ডেলিভারি দিচ্ছি, বা আমাদের এখানে যত মেন্টর আছে তারা সার্ভিস ডেলিভারি দিচ্ছে। এখানে যে স্কিলটা আছে, আমরা যদি একটা প্রতিষ্ঠান রান করতাম বা একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম রান করতাম আমাদের মধ্যে থেকে কেউ, তাহলে সেক্ষেত্রে কি একই স্কিল আমরা ফলাইতাম না? তাই না? নাকি এখানে এক হ্যাঁ, জিনিস ওইখানে আরেক জিনিস? এখানে না যা বলি হরিজন্টাল। ওইখানে তো তাই অ্যাপ্লিকেবল, ঠিক না? এখানে হ্যাঁ ফারে আপনি যা করবেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাইতে কি অন্য জিনিস করবেন নাকি? তা তো না, না। তাইলে ওইটা কি আপনার স্কিল না? রাইট। ক্লিয়ার তো না? এটা তো বুঝতে পারছি নাকি? হ্যালো, জি জি বুঝতে পারছি। আচ্ছা, এবার একটা মজার জিনিস বুঝাই। এটা হচ্ছে আমরা অনেক সময় ধরেন
লম্বা লম্বি হলে ভার্টিক্যাল না পাশাপাশি হলে ভার্টিক্যাল, এটা বুঝি না। পরীক্ষার হলে গিয়ে এটা নিয়ে অনেক প্যারা খাওয়া লাগে। যে বুঝতেছি ধরেন এই যে কয়েকদিন আগে বিসিএস এর একটা প্রশ্ন আসছে, স্পেশাল বিসিএস, কেউ পরীক্ষা দিলে জানে নাই, পরে প্রশ্ন দেখছিলাম। এটাতে এইজ হচ্ছে 32 বছর পর্যন্ত এজ লিমিট আছে। তো সেখানে একটা প্রশ্ন আসছিল ইমিগ্রেন্ট ইমিগ্রেশন, ইমিগ্রেশন বানান দুইটা ছিল, একটা EMMI আর একটা হচ্ছে IMMI। সঠিক উত্তর কি বলেন তো? এক্স্যাক্টলি আই, তাই না? নাকি ঠিক তো? জি জি আই। আচ্ছা, আমি যদি আপনার এবার একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে লাইফ বয় বানান কি হবে বলেন তো? LIFE বি বি ওয়াই BUOY BUOY। হ্যাঁ লাইফ বয় বানান হচ্ছে LIFE তাই না? এই যে ধরেন এই লাইফ বয় বানান কিন্তু আমরা অনেক দেখছি, ছোটবেলা থেকে দেখতেছি, কিন্তু তাও কিন্তু আমরা সবাই পারবো এটার কোনো গ্যারান্টি নাই। অধিকাংশ BOY বলবে, ঠিক কিনা? তো আপনাকে হচ্ছে এটা মনে রাখার জন্য কিছু টেকনিক আছে। টেকনিক কি? ধরেন আমরা তো আমাদের মানে আমি তো অনেকেই জানেন, এই যে আজকেও কয়েকজনের সাথে কথা হয়েছে, তো নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, সেটা হচ্ছে কি ঘুমাই গেলে এটা কি বলে? হুটিদা। হুটিদা বলে না? বলে। তো এখন ধরেন আমরা যখন দাঁড়াই থাকি তখন কি হয়? অনেকটা এরকম। আর আমরা যখন শুয়ে যাই তখন কি হয়? অনেকটা এরকম। তাইলে হুটিদাতে এইট আছে আর হরিজন্টালে এইট আছে না? তার মানে আপনার এটা কোনোদিন বুঝবেন না যে হুতিজা থেকে হরিজন্টালের উৎপত্তি শেষ। কথা ইমার্জেন্সি ভেঙে থেকে ভেঙে যেমন আসতেছে। ইমার্জেন্ট আসছে। ক্লিয়ার? দাদা আপনার কথা কিন্তু এই 2 মিনিট মতো কথা ঠিক মতো বোঝা যাচ্ছিল না, ভাঙা ভাঙা আইতেছিল। হ্যাঁ ভেঙে ভেঙে আসছে। কি বলেন? আচ্ছা, যাই হোক, কত ইন্টারেস্টিং কথা বলেছি। দেখেন এখনো ভাঙা বলছি যে ভাঙা। হরিজন্টালের লাইভ বয়ের পাশাপাশি পরের দিকে কথা বোঝা যায় না। ইন্টারেস্টিং তো ঠিক আছে, আর আমরা তো শুনি নাই না, এই লিগে আমাদের কাছে ইন্টারেস্ট লাগে না, এমন লাগে না। ঠিক আছে শুনেন, আমি বলছি হরিজন্টাল আর ভার্টিক্যাল এটা কোনটা লম্বা লম্বি আর কোনটা আড়াআড়ি, এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে, এখন তো কথা শোনা যায় না? শোনা যায় হ্যালো, কিন্তু ঘের ঘের করতেছে। কি বলে? বেশি ক্লিয়ার না, দেখতেছি না। বুঝতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? জি এখন ভালো, গুড। আচ্ছা, আমি বললাম যে হরিজন্টালটা যে আড়াআড়ি, বা এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে আমাদের নোয়াখালীর ভাষায় হুতে গেলে এটাকে বলে কি হুতিজা, বলে না? হ্যাঁ হ্যাঁ হুতিজা। তো তার মানে হলো হুতিজাতে হওয়া আছে না? এইচ। আমি যদি এখানে যদি সুন্দর করে বাংলিশ লিখি তাহলে HUTI হুতি, আর হতে হরিজন্টাল, এইচে হরিজন্টাল, তাই না? তার মানে কি এটা আর ভুলার কোনো চান্স আছে? আপনার যদি ভার্টিক্যাল আর হরিজন্টালের মধ্যে কোনটা পাশাপাশি আর কোনটা লম্বা লম্বি এটা নিয়ে কোনোদিন মানে এটা সচরাচর যারা অনেকবার পরীক্ষা দিয়েছেন বা অনেক এটা তাদের মনে থাকবে, বাট যারা নিউ কামার যারা এই জিনিসটা নিয়ে বারবার ভুল করেন তাদের জন্য হচ্ছে এটা মনে রাখার সহজ উপায় যে হুতিজা থেকে হরিজন্টালের উৎপত্তি শেষ, সিম্পল জিনিস। আচ্ছা, এবার আসেন কোথায় ছিলাম, এখানে শেষ, তাইলে এখানে এবার আসেন। ইউজিং পোর্টাস ডায়মন্ড টু ডেভেলপ বিজনেস স্ট্র্যাটেজিস, বলছে পোর্টাস ক্লেইমস দ্যাট ফার্ম গেইন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ফ্রম আইদার টু সোর্সেস। কি একটা হচ্ছে লো কস্ট অফ সাপ্লাই টু কাস্টমার, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড সার্ভিস অর রেপুটেশন। তার মানে আইদার আপনাকে একদম কম খরচে কিছু দিতে হবে, অথবা আপনারে কি করতে হবে? ইউনিক কিছু দিতে হবে। ক্লিয়ার? আইদার কম খরচে দিবেন আর নাহলে ইউনিক কিছু দিবেন, ঠিক কিনা? হ্যালো, জি 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 ঠিক আছে? এটা তাহলে তো কম খরচে যেটা দেওয়া এটা বলে জেনারিক কি? কনসেপ্টের মতো না, পটাস জি। জেনারিক কনসেপ্টের মতো। হ্যাঁ, এখন আমরা যদি কম পটাসের খরচে দিই এটাকে জেনারিক কি বলে? কনসেপ্ট, পটাসের কম জেনারিক কনসেপ্ট। খরচে দিলে, হ্যাঁ শুনছি ভাই, কম খরচে দিলে এটারে বলে কি? কস্ট লিডারশিপ। কি বলে? কস্ট লিডারশিপ, আর ওইটাকে কস্ট বলে লিডারশিপ, ডিফারেন্সিয়েট। ক্লিয়ার তো না? এই তো আপনারা সবাই সবকিছু পারেন। আচ্ছা আসেন, গুড। এরপরে চলে আসেন, এখানে আর কিছু লাগবে না, এখানে নাই, বলছে মার্কেটে দৌড়তে হইলে দুইটা জিনিস লাগবে, এটা বললাম। এবার আসেন এখানে ট্রেড ব্লক অর ট্রিয়ার্স, এখানে কি বলছে যে ট্রেডিং ব্লকস, এটা কি বলতেছে? কারেন্টলি এ নাম্বার অফ রিজনাল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট বা ব্লকস এক্সিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট।
দেশ রিজনাল ট্রেডিং গ্রুপস টেক থ্রি ফর্ম, মানে এই যে রিজনালের ক্ষেত্রে, রিজনাল মানে কি, ধরেন অনেকে মিলে একত্রিত হয়ে একটা কাজ করলে তখন সেটাকে রিজনাল অ্যারেঞ্জমেন্ট বলে। কেমন? এটা হইতে পারে কোনো একটা দেশ মিলে, হইতে পারে অনেকজন ব্যক্তি মিলে। কেমন? আমি কি বুঝাইতে পারছি? ধরেন আপনার মনের সাথে আরেকজনের মন মিলে, তাইলে এটা একটা ব্লক হয়ে গেছে, তাই না? মানে হয়ে গেছে কালেকটিভ কিনা? ইফোর্টারি, এখন যেহেতু কালেকটিভ ইফোর্ট। রিজনাল বলছে, তাহলে এটা জিওগ্রাফিকের। কারণ কাহিনী কি, কাহিনী হয়েছে যে ধরেন আমরা কি করি, ধরেন ইউরোপের যে কোনো দেশ, তাদের দেশে ট্যাক্স ফ্রি ভাবে ব্যবসা করতে পারবো না? ইউরোপে টোটাল কয়টা দেশ আছে আমি ভুলে গেছি, মনে নাই। তো এখন বিষয়টা হচ্ছে যে ওরা কি করছে, ওদের দেশের জন্য কোনো ট্যাক্স ফ্যাক্স রাখে না। অন দি আদার এন্ড ধরেন আপনার এই যে আমেরিকা কি বলছে যে তাদের সাথে ব্যবসা করতে হলে এত % ট্যাক্স দিতে হবে, কয়দিন আগে বাড়াই দিছিল না? ধরেন ট্যাক্স রিলেটেড আমার একটু ইনফরমেশন কম জানা আছে, কারণ আমাদের এখানে কোনো লেভেলের ট্যাক্স ক্লাসে আমি নিই না। ঠিক আছে? এখন আপনি হয়তো বলতে পারেন ভাই সাজেস্টেড অ্যান্সার তাহলে কেমনে লিখছেন? সাজেস্টেড অ্যান্সারের কন্ট্রিবিউশন তো সব এরিয়াতে আমার ছিল না। ঠিক আছে? কিছু কিছু এরিয়াতে ছিল, কিছু কিছু এরিয়া সন্দীপ দা দেখছে। তো এক্ষেত্রে হচ্ছে মানে আমাদের ধরেন আপনার ওই আপডেট নলেজ গুলোর বিষয়ে আমি হয়তো একটু কম ঘাটাঘাটি করি, কারণ টাইম কম পাই। যেটা চোখের সামনে পড়ে ওইটা দেখি, এরকম আর কি। তো এখন দেখা গেছে, আচ্ছা বলেন তো, এটা একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনাকে সবসময় আপডেট থাকতে হবে এবং সেই ধরনের নলেজ আপনার যারা সার্ভিস নিচ্ছে তাদেরকে প্রোভাইড করতে হবে। এটা আইসিবি কোড অফ ইথিক্স এর কিসের মধ্যে পড়ছে বলেন তো? এইটার বলে প্রফেশনাল, যারা প্রফেশনাল তাদের তাদের এই চরিত্র থাকতে হবে, সোশ্যাল না না স্টাডি না থাকা। না না, আর এটা না, এটা তো এটা কোডের মধ্যে একটা কোডই আছে, এটা কোড, হ্যাঁ ওটার নাম কি? প্রফেশনালিজম, প্রফেশনাল প্রফেশনালিজম। বিহেভিয়ার। প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, এটার নাম হচ্ছে কি? প্রফেশনাল কম্পিটেন্স। এখানে 5টা ছিল না, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, হ্যাঁ 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 তারপরে প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, হ্যাঁ তারপর হচ্ছে কি কনফিডেন্সিয়ালিটি, প্রফেশনাল বিহেভিয়ার, এই 5টা, তাই না? এগুলা কিন্তু রিলেভেন্ট মনে ল থাকতে এন্ড হবে। এটা রেগুলেশনস। কমন, আপনি একজন প্রফেশনাল মানেই মানে হয়েছে আপনার মধ্যে 5টা জিনিস থাকতে হইব। ঠিক আছে? আচ্ছা এবার আসেন, তো আমরা এখানে যেটা বলতেছি যে তাইলে ট্রেড ব্লকের কাজ কি? এটার কাজ হচ্ছে অনেকে মিলে একত্রিত হয়ে নিজেদের মধ্যে অ্যাডভান্টেজ নেওয়া। বুঝতে পারছেন? জি জি। মানে আমরা আমাদের মধ্যে কোনো ব্যারিয়ার থাকবে না, আমরা আমরা আমাদের মধ্যে যা ইচ্ছা তা করবো, অন্যদের থেকে আমরা টাকা খাবো বা অন্যদের বেলা আমাদের টাকা পকেট থেকে যাবে, কিন্তু আমাদের সাথে আমাদের হলে সেখানে কোনো টাকা পয়সা দেয়া নেয়া নাই। ফর এক্সাম্পল সিএ তে গ্রুপ স্টাডি, সিএ তে কি গ্রুপ স্টাডি। এখন ধরেন গ্রুপ স্টাডির মধ্যে সবাই গিয়ে আপনারা কি করেন যে এই আপনারা এটা বুঝাই দিবা, আপনি তারা ওইটা বুঝাই দিবেন, তাই না? তাই তো? এখন আপনি সেম জিনিসটা যদি আরেকজনের থেকে বুঝতে যান, সে যদি অনেক মানে অনেক কিছু আপনার বুঝার থাকে এবং সে তার কাছে যদি বুঝতে যান, সে তো আপনার ফ্রি অফ কস্ট নর্মালি দেওয়ার কথা না, তাই না? যদি দেয় তার ইন্টেনশন আছে সে মার্কেটে ঢুকবে তাই দিচ্ছে, নর্মালি সে দিবে না। মানে ডেডিকেটেডলি যদি ধরেন কোন একজন ব্যক্তি বলা আপনাদের জন্য সবকিছু ফ্রি, আসেন আমরা ফ্রি করি, কিন্তু তার এখান থেকে কোনো স্বার্থ নাই, দ্যাট মিনস সে সামনে আসতেছে। আপনারা 10 মিনিট স্কুলের দেখা দেখছেন না? 10 মিনিট স্কুল পুরো বাংলাদেশে ফ্রি ছিল না? ফ্রি ছিল? ফ্রি ছিল। ছিল কিনা? এখন ফ্রি আছে? নাই, এখন কিন্তু ফ্রি নাই। তার মানে যে আজকে ফ্রি, একটা সময় পরে সে আপনার থেকে নিবে, কিন্তু সে এটা আপনার উপরে একটা কি বলবো হ্যাবিট তৈরি করতেছে যে আপনি তাকে আস্তে আস্তে, যেমন এই যে আমরা যদি ফুড প্যান্ডার কথা বলি, ফুড প্যান্ডা আগে প্রচুর ডিসকাউন্ট দিত, আমরা মানে কুপন দিয়ে দিয়ে খাইতাম, এই কুপন সেই কুপন, এই 100 সেই, তারপর ওই যে ডিল আনো, এরকম অনেক কিছু আছে। কিন্তু এখন আর ফুড প্যান্ডাতে কোনো ডিসকাউন্ট কিচ্ছু নাই, শেষ। তো এটার মেইন রিজন হচ্ছে এটা। এখন আমরা যে একটা লিমিটেড টাইমে দেয়, মনে করেন বিকেল টাইমে যখন আমাদের নাস্তা করার ইচ্ছাটা থাকে তখন দেয়, এরপরে কিন্তু আবার ও ওভার করে। আচ্ছা, আমি এটা আছে। দেখি না, আমি রিসেন্টলি আচ্ছা, পাই নাই আপনার দাদা, আপনার এটা ভালো ভালো একটা উদাহরণ আমি দিই। ব্রিটিশ আমলে ওই যে আপনার এই যে চা খাওয়ার অভ্যাস করছে উপমহাদেশে ইংরেজরা যেভাবে, হ্যাঁ এই তো, তারপর হ্যাঁ এটা সিগারেট একটা খাওয়ার উদাহরণ। অভ্যাস হ্যাঁ যেভাবে করছে, হ্যাঁ এটি হলো সবচেয়ে, এখন এটার ধরেন সাথে আমরা টাকা দিই চা কিনি খাই, তাই না? এটা অভ্যাস করে দিয়ে গেছে, এই আর কি। আচ্ছা এখন যেটা থেকে আমরা এই জায়গায় আসছি সেটা হচ্ছে তাহলে ট্রেড এরিয়া বা এরা কারা? এরা হচ্ছে যে একত্রিত হয়ে নিজেদের মধ্যে নিজেরা কি করে অ্যাডভান্টেজ নেয়, অন্যদের থেকে তারা ওইটা দেওয়া নেওয়া করে না, নিজেদের বেলায় তারা এটা রাখে। তো এটার মধ্যে ফ্রি ট্রেড ইউনিয়ন যেটা কিনা বিভিন্ন দেশ মিলে হয়, কাস্টম ইউনিয়ন আছে যেমন যেটা কিনা ট্যাক্স ট্যারিফস এন্ড ডিউটিজ এর ক্ষেত্রে তারা হারমোনাইজড হয় নিজেদের নিজেদের মধ্যে। আর এরপর হচ্ছে কমন মার্কেট, তো কমন মার্কেটের ক্ষেত্রেও তারা নিজেরা একটা আলাদা করে দল গঠন করে এবং সেটার মধ্যে তারা করে। তো এটা মূলত হচ্ছে সম্পূর্ণ জিওগ্রাফিক্যাল আর কি, তাই এখানে রিলিজিয়ান রিজনাল ট্রেডিং বোঝাইছে এই যে এখানে। ওকে, এবার চলে আসেন কি
এখানে কি বলছে, দে মাস্ট ডেভেলপ দ্য কনসেপ্ট অফ গ্লোবাল ইকোনমিক ট্রেড কনসিস্টিং অফ 3 মেইন ইকোনমিক ব্লকস। তার মানে উনি 3টা মেইন ইকোনমিক ব্লকস বলছে। এরা কারা? একটা হচ্ছে ইউএসএ, আর একটা হচ্ছে ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন, একটা হচ্ছে জাপান, হুইচ কন্ট্রোল 75% অফ দ্য ওয়ার্ল্ড ট্রেড এট দ্য টাইম। মানে ওই সময় ওমাসের আমলে তারাই মূলত ট্রেডের সবকিছুকে দখল করতো। এখন বর্তমানে যদি এটার মধ্যে কারদেরকে ধরা হয়, ধরেন আমরা যদি ধরি যারা বিগ চীন এটার মধ্যে ঢুকে গেছে না, ইন্ডিয়াও কাইন্ড অফ ঢুকে গেছে, আমেরিকা ঢুকছে, চীন ঢুকছে, এরাও মোটামুটি এখন ঢুকছে। বাট উনি যখন লিখছিল তখনকার সময়ের ক্ষেত্রে 75% কন্ট্রোল করতো ইউএসএ, ইউ এবং জাপান। এবার আসেন শেষ। আচ্ছা বলেন আপনাদের কেমন লাগছে ভাইয়া? ভাবছি আর একটা নিবো, 10:35 বাজে, তো আজকে এখানেই থাকুক, বাট নেক্সট আমরা আরো দ্রুত যাব। হ্যাঁ, আর দাদা, আমরা হচ্ছে দাদা জি বলেন। আপনি যা এই পর্যন্ত মানে ক্লাস স্টার্ট থেকে এই পর্যন্ত যা আমাদেরকে শিখালেন, সেটা আমার হ্যাঁ। কেস স্টাডি পরীক্ষার কোশ্চেনটাকে আমি কিভাবে ক্যাপচার করব সেখানে আমাকে আচ্ছা একটু সেটা হচ্ছে যে ধরেন আপনার এখানে একটা সিনের, এই যে এখন আপনার আবার মানে নয়েজ মোটামুটি মানে ক্লিয়ার, সাউন্ড মোটামুটি লাউড হয়েছে, এতক্ষণ অনেক আসতে ছিল। এখন একবার কথা বলেন তো, হ্যালো হ্যালো। হ্যালো দাদা। হ্যাঁ এবার ঠিক আছে, পারফেক্ট। শুনেন, এখানে কি হয় যে আমাদের এখানে আমরা প্রথমত একটা করে কথা বলতেছি, আর দ্বিতীয়ত এক্সাম্পল দিতেছি না। এক্সাম্পল গুলোই তো আপনার কেস ভাই। এই যে আজকে একটা জিনিস বুঝাইলাম যে আপনার কেন কোক থাকলে কোক কম বিক্রি হইব, তিনোটা থাকলে কোক বেশি বিক্রি হইব, এটা কি একটা সিনারিও ছিল না? অফকোর্স। এই যে এরপরে ধরেন আরো যতগুলো বুঝেছি, যেমন এই যে আমরা ইকোলজিক্যাল বুঝাইতে গিয়ে যেটা বুঝাইলাম যে গ্রিন কনজিউমার কি, আর হচ্ছে কি গ্রিন ইস্যুস কি। আপনার সিনারিওতে গ্রিন যেহেতু বর্তমানে সাস্টেনেবিলিটি আছে, তার মানে প্রশ্নের মধ্যে গ্রিন থাকবো না এমন কোনো বিষয় নাই, অর্থাৎ ইএসজি অথবা গ্রিন এটা থাকবোই। তো তার মানে এটা থাকবোই, আপনি জাস্ট প্রশ্ন পাইলেই দেখবেন। এখন তাহলে কি হচ্ছে, তার মানে হচ্ছে যে আপনার তখন এখানে এটা থাকবে, এটাকে আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে যে এখানে ইস্যুস আছে আর কনজিউমার আছে কিনা। যদি থাকে এবার দুইটারে দুই জায়গায় ফালাইতে হবে। আমরা গ্রিন ইস্যুসকে কোথায় ধরছি বলেন, না দেখে বলেন। হ্যাঁ, আর না দেখবে বলতে এখন তো আপনারা তো হ্যাঁ বলেন। এনভায়রনমেন্ট আর ইকোলজি। গ্রিন ইস্যুস কোনটাতে ছিল? এই যে দেখছেন, দেখে বলতে পারবেন, বলেন তো। পেস্টাল অ্যানালাইসিস। গ্রিন ইস্যু হলো যেগুলো ধরেন ইকোলজিক্যাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল কোনটা? এনভায়রনমেন্টাল কোনটা? এনভায়রনমেন্টাল হচ্ছে ইকোলজিক্যাল। কি এনভায়রনমেন্টাল হলো ইকোলজিক্যাল? গ্রিন ইস্যু কোনটার মধ্যে পড়ছে আর গ্রিন কনজিউমার কোনটার মধ্যে পড়ছে? ভাইয়া আমি গ্রিন ইস্যু হচ্ছে এনভায়রনমেন্ট। গ্রিন ইস্যু ইকোনমিক আর গ্রিন কনজিউমার হচ্ছে এনভায়রনমেন্টাল সোশ্যাল। আচ্ছা, গ্রিন কনজিউমার হচ্ছে সোশ্যাল বা ডেমোগ্রাফিক, সোশ্যাল বা ডেমোগ্রাফিক। আবার এনভায়রনমেন্টাল কেন আসবে? এনভায়রনমেন্টাল তো সোশ্যাল না, তাই না? আর ইকোনমিক তো না, ইকোনমিক তো একদম উপরে ছিল, একদম উপরে ছিল ইকোনমিক। এটা হচ্ছে ইকোলজিক্যাল। কেমন? মানে এনভায়রনমেন্টাল আর ইকোলজিক্যাল এক জিনিস। ওইটা হচ্ছে কোনটা? গ্রিন ইস্যুস পড়ছে। আর অন দি আদার হ্যান্ড গ্রিন কনজিউমার পড়ছে হচ্ছে কিসের মধ্যে? সোশ্যাল বা ডেমোগ্রাফিক। বুঝছেন? তাহলে দেখেন এই যে আমরা কিন্তু আজকে কিন্তু পড়ছি, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে বেশি বেশি করে। তাইলে হচ্ছে আমি যাই, কারণ হচ্ছে ভাই আপনার মাথায় অনেক কিছু আছে, তাও পরীক্ষার সময় কাজ নাও করতে পারে। বুঝছেন? এটা ট্রু। আপনার মাথায় অনেক কিছু আছে, তাও কাজ না করতে পারে। এখন তার মানে আমারে পুরা রেডি হইয়া গিয়া বসতে হইব, তারপর আমার মিট যাবো, এটা আমার মেনে নিতে হবে। এটা আমাকে মেনে নিতে হবে যে আমি যতই রেডি হয়ে যাই তাও মিস যাবে। এখন লক্ষ্য রাখতে হবে যেন কম মিস যায়, এটা হইলো বিষয়। বুঝছেন? কারণ আপনার মানে এখানে যেই আমরা যারাই পাস করব না কেন, আমাদের কিন্তু পাশের ক্ষেত্রে কত লাগবে? 100-তে 100 না, না। তাহলে আমার পাশের ক্ষেত্রে কত স্কোর লাগবে? 50+। মোর দ্যান 50। আমি ধরে নিলাম মোর দ্যান 60, তাই তো? তো তাইলে এই হলো বিষয়। আর কথাটা আমি আগেও বলছি, আজকেও বলতেছি, আমরা টোটাল পাস করতে পারবো 3টা কারণে। এখানে যারা অলরেডি মাত্র এক বিষয় বাকি আছে, শুধু বিএসটি, ওনাদের তো হাতের লেখা এবং প্রেজেন্টেশন সব ক্লিয়ার। আমার মনে হয় ওনাদের দুজনের এবার পাস চলে আসবে। কংগ্রাচুলেশন টু বোথ অফ ইউ। ঠিক আছে, এবার আসেন কি আপনার যারা কিনা অনেকে আছেন, আমরা যারা কি দেখা গেছে এখনো নিউ কামার, তাদের জন্য কি? তাদের জন্য হচ্ছে যে আপনারা লেখালেখি করতে হবে বেশি করে।
কারণ ওনাদের লেখালেখি করে ওনারা বাকি সব পাস করে ফেলছে, ওনাদের লেখালেখিতে কোনো প্রবলেম নাই। ওনাদের 2টা জিনিস লাগবে আর বাকিদের 3টা জিনিস লাগবে। ওনাদের লাগবে হচ্ছে শুধুমাত্র কনসেপ্টটা পুরো ক্লিয়ার ধারণা থাকা এবং সেটাকে লিঙ্ক আপ করে পরীক্ষার হলে দিয়ে আসা, একটুকি। আর ওই বাকি যারা আছে তাদের আরো একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে আপনার লেখাটা আন্ডারস্ট্যান্ডেবল হওয়া। আপনার লেখা যদি আন্ডারস্ট্যান্ডেবল না হয় আপনি প্রফেশনাল লেভেল জীবনও পাস করবেন না, একেবারে গ্যারান্টি। এবং এটা কারণ কি, আন্ডারস্ট্যান্ডেবল মিন্স কি আপনার লেখা টিচার যেন বুঝতে পারে, কারণ খাতা এখন প্রচুর। আর ধরেন যারা বিএসসি তে আটকিছেন, হ্যাঁ, তাদের বেলায় যদি বলি, তারা যদি অন্য সাবজেক্ট হইতো, ধরেন আপনি ট্যাক্সে আটকে আছেন, আপনার পাশের সম্ভাবনা অনেক বেশি। কারণ কি, ট্যাক্স যারা পরীক্ষা দিচ্ছে তারা সবাই কিন্তু মানে মেরিটোরিয়াস ট্যালেন্টেড, তাদের সব পাস, শুধু ট্যাক্স বাকি। কিন্তু বিএসটি তে এমন অনেকে আছে যারা বেসিক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। ওই যে আমি আজকে শুরুতে বলছিলাম যে একটা স্টুডেন্ট যখন প্রফেশনাল লেভেলে উঠে সবার আগে আইটি পরীক্ষা দেয়, এরপরে অডিট দেয়, এরপরে বিএসটি দেয়। তার মানে বিএসটি তে খাতার পরিমাণ বেশি, অডিটে খাতার পরিমাণ বেশি। তো এক্ষেত্রে আপনার হাতের লেখা ম্যাটার করে, আপনার প্রেজেন্টেশন ম্যাটার করে, অ্যাজ ওয়েল এজ আপনার কন্টেন্ট ম্যাটার করে, যেটা কিনা অন্যান্যদের থেকে একটু আলাদা হইতে হবে। ওই যে হাতের লেখাতে যে বাদ পড়বে সে মনে করেন তার খাতা যদি লেখে টিচার বুঝতে না পারে, বোধগম্য না হয়, তার খাতা বাদ 100%, নো ডাউট। এবং এরকম অনেক অনেক আছে আমাদের এই ব্যাচে 100% পাস করতে কিন্তু করে নাই, অনেক জানে কিন্তু করে নাই। এমন উদাহরণ বিরল, মানে দিয়ে শেষ করা যাবে না। সরি, বিরল বলতে তো হয়তো অন্য কিছু বুঝায়, মানে এমন উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। নাম্বার অফ ইয়েতে অনেক বেশি আছে 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 আমিও তার মধ্যে একজন। কি আপনার হাতের লেখা বোঝা যায় না? হাতের লেখা তাড়াতাড়ি লেখলে অনেক সময় আমি নিজেও বুঝতে পারি না, এরকম সমস্যা হয়। যদি এটা হয়, হ্যাঁ, তাহলে এটা একটু ঠিক করেন, হ্যাঁ। কারণ নাইলে ভাই আপনি সব জানেন তাও পাস করবেন না, এটা 100% শিওর থাকেন। আর ওই যে তাইলে আপনি প্রয়োজনে সাবজেক্ট সুইচ করে রাখেন, ফার এফএম দেন, দেখবেন আপনি পাস করবেন। কারণ ফার এফএম এ হচ্ছে ম্যাথ ডিপেন্ড করে, ওইখানে হাতের লেখা এতটা করে না। বাট থিওরিটিক্যাল সাবজেক্ট অর্থাৎ অডিট, বিএসটি এবং ল, এই 3টার ক্ষেত্রে হাতের লেখা ম্যাটার করে, অনেক খাতা বাদ হয়, বুঝছেন? এবং কে কোনটা বাদ দেয় এটাও আমি মোটামুটি জানি, ঠিক আছে? তো এখন এক্ষেত্রে এগুলোর নাম উল্লেখ করা যাবে না। তো এটার জন্য হচ্ছে যে এই খাতাগুলা বিভিন্ন ভাবে রিভিউ হয়। আর আপনি ধরেন অনেক ভালো লিখছেন, আপনি পাস না করলে আপনি যদি চ্যালেঞ্জ করেন, এটার জন্য আপনার খাতা জাস্ট রিকাউন্ট করা হবে, এটাই কিন্তু আবার রিইন্সপেকশন করা হবে না, বুঝছেন? শুধু রিকাউন্ট করা হবে, রিক্যালকুলেশন করা হবে যে আপনি কত পাইছেন, একটা গুণই দেখবো। কারণ আইসিবি কখনো ওনার নিজের জাজমেন্ট করা খাতার উপরে আবার এদিক সেদিক করবে না, তাহলে আইসিবি হয়তো প্রশ্নবিদ্ধ হওয়ার চান্সেস থাকতে পারে, হ্যাঁ। এটার জন্য এটা করবে না। তো দ্যাট মিনস আপনার শুধু খাতা গুনবে, শেষ। তো তার মানে আপনার তখন আপনি পরে যতই যা করি ফেলেন না কেন, কন্টেন্ট থাকলে আপনার খাতাই গুনবে, আর কিছু করবে না। তো যারা নতুন তাদের জন্য হচ্ছে যে একটা হাতের লেখা প্র্যাকটিস করেন, স্পিড করেন আর ফ্রি হ্যান্ড রাইটিং করেন। আর যারা পুরনো আছে তাদের শুধু প্রথম 2টা হইলেই চলবো, যে কন্টেন্ট সম্পর্কে অ্যাকচুয়াল নলেজ এবং সেটাকে লিঙ্ক আপ করে পরীক্ষার হলে লেখা, দ্যাটস ইট। তো থ্যাংক ইউ সো মাচ। একটা রিভিউ দেন, কেমন ছিল ভাইয়ারা? অবশ্যই ভালো দাদা, ধন্যবাদ। এনিওয়ান আমার একটা এলস? প্রশ্ন আছে। বলেন। আপনার প্রেজেন্টেশন ভালো হয়েছে। আমার একটা প্রশ্ন, ধরেন পেস্টেল যেটা অ্যানালাইসিস, হ্যাঁ, ধরেন এক একটা হ্যাঁ। ইন্ডাস্ট্রিতে কিন্তু এক এক রকম হবে। এখন হ্যাঁ। আমার তো সব ইন্ডাস্ট্রি সম্পর্কে আইডিয়া নাও থাকতে পারে, যেমন হইতে পারে ফার্মাসিউটিক্যালস, কখনো দিচ্ছে ফ্রেড ফরওয়ার্ডিং ইন্ডাস্ট্রি, হ্যাঁ, কখনো দিচ্ছে আপনার আরো কি কি সব ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে এই জায়গাগুলোতে আমি আমার রাইটিং স্কিলটা কিভাবে বাড়াবো, ইমপ্রুভ করবো কিভাবে? আর আমার তো সব ইন্ডাস্ট্রি সম্পর্কে আইডিয়া নাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখন ধরেন কিছু কিছু কমন বিষয় আছে, যেমন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় কি? কাস্টমার, তাই না? আপনার ইন্ডাস্ট্রি তো কাস্টমার ছাড়া দাঁড়াবেই না, তাই না? তার মানে আপনি ধরেন কোন একটা ইন্ডাস্ট্রি, আমি যদি আপনারে বলি যে সেটা হচ্ছে মাইনিং ইন্ডাস্ট্রি। কি ইন্ডাস্ট্রি? মাইনিং ইন্ডাস্ট্রি। মাইনিং ইন্ডাস্ট্রির কাজ কি? খনন করে, খনি থেকে জিনিস খনন করে রিফাইন করা, হয়তোবা রিফাইনও করে, তাই না? হ্যাঁ। এখন ধরেন তাইলে কোন জিনিসটাকে খনন করে এটা রিফাইন করে এর কাস্টমারকে, এটা তো এক্স্যাক্টলি আমরা বলতে পারতেছি না, তাই না? বাট এটা আমরা বুঝতেছি যে ওই ইন্ডাস্ট্রিতে যারা কাস্টমার তাদের ট্রানজাকশন হয় B2B, তাই না? আমরা মাইনিং ইন্ডাস্ট্রির কিন্তু কোনোদিন B2C হয় না, হয় নরমালি হয় না, B2B হয়। তো এখন কিছু কিছু জিনিস আমরা এটা ধারণার উপর ভিত্তি করে লিখতে হবে, এটা লিখতে হবে। এখন আরো একটা কথা আপনাদেরকে বলি, ধরেন কোন একটা ইন্ডাস্ট্রি নিয়ে আপনি জানেন না, ওই খাতার মধ্যে পরীক্ষা দিতেছে ধরেন 2000,
ধরেন আমি বলি বিএসটি তে গিয়ে এবার অন্য জায়গায় বুক করছে, ওই যে এটারে কি বলে জানো, নতুন একটা, আরে এটার নামও তো ভুলে গেছি, হল আরো 2-3 সিদ্ধেশ্বরী জায়গায় পড়ছে না এবার, সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরী। তো এই যে সিদ্ধেশ্বরীতেও তো হল পড়ছে না, তাহলে বুঝেন যে কি পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দিতেছে, এটা তো বুঝতেছেন। আগে সিদ্ধেশ্বরীতে হল বুক করা লাগতো, উত্তর হচ্ছে না, তাই না? প্রথম দিকে এমন ছিল যে আইসিবিরই হল পড়তো না, সিদ্ধেশ্বরীতে কেন যাবো, আর এখন সিদ্ধেশ্বরীতে যাইতেছে কারণ খাতার সংখ্যা বেশি, তার মানে এক এক দিন পরীক্ষা দিচ্ছে, ধরেন যেগুলাতে সিদ্ধেশ্বরীতে হল বুক করতেছে এখানে দেখা গেছে আপনার পরীক্ষা হচ্ছে 2-3 হাজার। কেন এই কথাগুলো বলতেছি, ইরিলেভেন্ট ভাববেন না, কেন বলতেছি, কারণ যারা পরীক্ষা দিচ্ছে তারা সবাই কিন্তু এটা জানে না আপনি যেটা জানেন, তাই না? ধরেন এই যে রুমানা আপু, আপনার তো শুধু এক বিষয় বাকি, তাই না? আপনারই তো, হ্যাঁ। এখন ধরেন আপনি যেটা জানেন যে এবার প্রথম পরীক্ষা হয়েছে, সে কি এটা জানে? উত্তর হচ্ছে না, তাই না? তো আপনার জন্য যদি কোনোটা কঠিন হয়, তার জন্য তো আরো কঠিন, তাই না? আপনি যখন প্রশ্ন কঠিন হবে, প্রথমত ঘাবড়ানোর কোনো কারণ নাই, এটা মনে রাখবেন, কঠিন শুধু আপনার জন্য না, আপনার জন্য কঠিন মানে আরেকজনের জন্য কঠিন হইতে পারে। স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে কেউ না কেউ ক্লায়েন্টে গেছে, সে একটু লেখালেখি করতে পারবে, বাট সবাই তো একদম চলে যায় নাই, তাই না? তার মানে আপনি যে জায়গায়, সে ওই জায়গায়। তো এখন আপনি চিন্তা করবেন কি, আমার এখানে যেটা আছে এটার মোটামুটি কোন জিনিসগুলো থ্রেশহোল্ড, মানে সবার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? যে এটা এর বেলাও হয়, এর বেলাও হয়, কারণ এই যে যেটা আমি বললাম যে রিভ্যালির বিষয়টা সবার ক্ষেত্রে প্রযোজ্য, ইন্ডাস্ট্রির বিষয়টা, মানে এখানে আপনার কাস্টমার তো সব জায়গায় থাকবে, সবার ক্ষেত্রে প্রযোজ্য, এরকম কিছু কিছু জিনিস সবার ক্ষেত্রে প্রযোজ্য, এটা লিখবেন। আর কিছু জিনিস আছে আপনার প্যাসেজেই লেখা থাকবে, আপনার তো যখন একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে দিবে, এটা তো প্যাসেজে কিছু না কিছু লেখা থাকবেই, একদম প্ল্যান তো দিবেন, এক্স্যাক্টলি। আমি যেমন ইনফরমেশন নিব, নিবেন, হ্যাঁ। এখন ধরেন ওই যে আমি গত ক্লাসে, এটা আমি গত বিএসটি তে বলছিলাম, একদম প্রথম মনে হয় প্রথম বিএসটি ক্লাসে বলছিলাম, নলেজ শেয়ারিং সেশন বলি আমি এটাকে। তো এখানে আমরা বললাম যে আমি ঢাকা থেকে, আমি জানি না আপনি ওই দিন ছিলেন কিনা, প্রথম দিন মানে রেজাল্টের পরে, আমি হচ্ছি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছি। এখন আমি কি ঢাকা ইউনিভার্সিটির হলে উঠবো নাকি আমার বাসায় উঠবো? তো এখন অনেকে এটাতে উত্তর দিছে কি, আপনার জন্য যেটা ভালো মনে হয়, আপনি কি পরীক্ষার হলে শুধু এটা লিখবেন, ইন্ডাস্ট্রির জন্য যেটা ভালো মনে হয় ওইটাই ওই বিজনেসম্যানকে গ্রহণ করা উচিত, ওই স্ট্র্যাটেজি, এটা লিখলে তাহলে আপনি আর কি লিখছেন, যেটা ভালো সেটা করা উচিত, যেটা ভালো সেটা করা উচিত, উত্তর তো সব জায়গায় লেখা যায়, তাই না? তাইলে আমাকে এখানে কি করতে হবে, সিনারিওটাকে দাঁড় করাইতে হবে। এখন আমি যদি সিনারিও দাঁড় করাই, তাহলে কি হতে পারে, আমাকে আগে দেখতে হবে যে নোবেল স্যার বাসার থেকে হলের ডিস্টেন্স কত, এবং নোবেল স্যার বাসার থেকে, সরি, বাস স্ট্যান্ড থেকে নোবেল স্যার বাসার ডিস্টেন্স কত, বাস স্ট্যান্ড থেকে ঢাকা ইউনিভার্সিটির হলের ডিস্টেন্স কত, প্রথমটা। দ্বিতীয় কথা, হুইচ ওয়ান ইজ মোস্ট সেফার, হ্যাঁ। এরপরে তৃতীয় কথা, যে কোনটাতে আমি ঢুকতে পারবো, কারণ অনেক সময় হয় না, বাসায় রাতের 12টা বাজে বন্ধ করে দেয়, তাইলে হলে ঢুকা সেই অ্যান্টি, যে কোনো সময় আছে অ্যান্টি ব্যারিয়ার নাই, তাই না? কারণ এই যে অ্যান্টি ব্যারিয়ার বিষয়টা, এটাও কিন্তু আপনার ধরেন যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে আপনি দূরে ঢুকে যেতে পারবেন, সম্ভব না তো। তাইলে একটা ক্ষেত্রে অ্যান্টি ব্যারিয়ার আছে নাকি না, এটাও তো একটা টপিক যেটা খাতায় লেখা যায়, তাই না? তো এভাবে করে আমাকে কিছু কিছু কমন সিনারিও ক্রিয়েট করতে হবে, যেটা খাতায় থাকবে না, আর থাকতে তো ভালো। এখন আমি যদি প্যাসেজটা আরেকটু বড় করে দিই, তাহলে তো প্যাসেজ বড় করা আছে, আপনি এটা দিয়ে এভাবে করে দিবেন। আর এক্স্যাক্টলি কোনো কিছু বলার চেষ্টা করিয়েন না। এক্স্যাক্টলি মানে কি, ধরেন আপনি এটা বলবেন না যে এটাই ভালো এটাই খারাপ, এটা বলবেন না, আপনি বলবেন যে এটা ভালো হইতে পারে এই সিনারিওতে, এটা ভালো হইতে পারে এই সিনারিওতে, শেষ। বুঝতে পারছেন? মানে দুই সিনারিওর জন্য কোনটা বেটার আপনি এটা বলে দিছেন, এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট। তাহলে আশা করা যাচ্ছে যে আল্লাহর রহমতে ভালো কিছু, এই আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা মোটামুটি ধরেন এই হচ্ছে বিষয়। আর আমি একটু জানতে চাচ্ছি, আমাদের সাথে আমাদের মনে হয় আর হবে না, অনেক 4টা চ্যাপ্টার হয়ে গেছে। তো 5 নাম্বার চ্যাপ্টার থেকে এখনো কিন্তু বিসিজি ম্যাট্রিক্স আছে, এগুলো আমরা এখনো যাই নাই। ওইখান থেকে তো প্রশ্ন আসবে, যেটা আমার অ্যাসেসমেন্ট বলতেছে। এবং আমি গতবারের আগের বার সেখানে হচ্ছে পরীক্ষার আগের দিন রাতের বেলা বলছিলাম যে এবার আমাদের রেকর্ডে এখনো আছে যে এবার আমাদের বিসিজি ম্যাট্রিক্স পরীক্ষা আসবে, এবং আল্লাহর রহমতে মডেল আসছে, তো আসছে 2 নাম্বার না 1 নাম্বার প্রশ্নে বিসিজি ম্যাট্রিক্স আসছে। হ্যাঁ, তো এখন এই ক্ষেত্রে জাস্ট এটাই বলবো যে এখনো আমি যা যা বলতেছি আল্লাহর রহমতে এগুলো মিল পাবেন, রেকর্ডও আছে। যারা কিনা লাইভ করতেছেন কিন্তু আমাদের সাথে থাকবেন না, তারাও দেখবেন, আর যারা থাকবেন তারাও দেখবেন যে কোনটা কোনটাতে ইফোর্ট বেশি। আর দি লাস্ট কোশ্চেন হিয়ার ইজ, আমাদের মধ্যে কারা কারা এখনো বিএসটি তে পেড মেম্বার হিসেবে নাই কিন্তু থাকতে যাচ্ছে, একটু হ্যান্ড রেজ করেন তো।
তবে আমি মনে করি যারা বিএসসি তে আপনারা আছেন, যেমন যে 2 জন আছেন শুধু বিএসসি বাকি, ওনারা অবশ্যই রেগুলার কন্ট্রিবিউট করবেন, গ্রুপে লেখালেখি করবেন, কোনো কিছু না বুঝলে ছবি তুলে দিবেন, এগুলা রেগুলার করবেন। কারণ আপনাদের তো আর কোনো সাবজেক্ট পড়ার নাই, শুধু বিএসসি আছে। আপনারা কি ফ্লেক্সিবল দিয়ে এএলএ জয়েন করতেছেন? না, 2 জনের একজন কেউ? কোথায় অ্যাডভান্স লেভেলে? হ্যাঁ, মানে ফ্লেক্সিবল ক্লাস দিয়ে আপনারা কি কর্পোরেট রিপোর্টিং পরীক্ষা দিচ্ছেন এমন কেউ আছেন? না 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 না, এখন না। আচ্ছা, পরে রুমানা আপু শেষ আপনি? করি। আমি চাইছিলাম কিন্তু এখন করব না, এটাকে শেষ করি। ঠিক আছে, ফাইন। তাইলে তো তার মানে হচ্ছে আপনারা দুজন শুধু বিএসসি তে এফোর্ট দিচ্ছেন। তাইলে হচ্ছে আপনারাও দেন, আর রেগুলার হচ্ছে একটু গ্রুপটাকে অ্যাক্টিভ রাখেন, তাইলে গ্রুপে মজা লাগবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় এখানে নতুন করে কেউ আসবে না, যেটা বুঝছি আমি। তো এক্ষেত্রে আজকের জন্য আমরা এখানে সমাপ্ত রাখতেছি, কেমন? আচ্ছা, তাহলে আর কালকে নেক্সট তো ক্লাস হচ্ছে না? হ্যাঁ, কালকে হবে। ঠিক আছে, তো ধন্যবাদ আচ্ছা, সবাইকে, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।